অমৃত। পৃথিবীর জন্মের প্রাচীনকাল থেকে মানুষ খুঁজে আসছে এমন কোনো এক অমৃত যা খেলে মানুষ অমরত্ব লাভ করবে। কিন্তু অমরত্ব লাভ কি এতই সহজ? উৎসবান মানব রাজস্থানের কোনো এক মরুভূমিতে খোঁজ পায় এমন এক অদ্ভুত ক্যাকটাসের যার সঙ্গে অমরত্বের কোনো এক যোগ রয়েছে। সেখানেই ওরা জানতে পারে আলজারি জোসেফ নামের এক উদ্ভিদ বিজ্ঞানী রাজস্থানে এসেছে সেই ক্যাকটাসের খোঁজে। সে জানায় সেই ক্যাকটাসের আসল রহস্য। সত্যিই কি ওরা বিশাল মরুভূমির বুকে সেই ক্যাকটাস খুঁজে বার করতে পারবে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে মানব ও উৎসব সিরিজের গল্প অমৃতের সন্ধানে। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, অন্যান্য চরিত্রে পার্থ, পিনাকি, রৌনক, রাজ, সাগ্নিক, শুভ, রূপঙ্কর ও আরএনএম অভিষেক। শুরু হতে চলেছে আজকের গল্প অমৃতের সন্ধানে। একটা উট মরুভূমির বালিয়াড়িতে যতটা দ্রুত সম্ভব সামনের দিকে এগিয়ে যাচ্ছে। উটের পিঠে বসে রয়েছে একজন লোক। রাতের অন্ধকারের মধ্যে আকাশে ঝুলে থাকা চাঁদ আর নক্ষত্রের আলো যেন চারপাশটায় মাঝে মাঝে ঝকঝক করে উঠছে। কালো বালির দল যেন এখন একটা সমুদ্রে পরিণত হয়েছে, আর সেই সমুদ্রের প্রবল ঢেউ মাঝে মাঝে জলোচ্ছ্বাসের মতো বালিকে উড়িয়ে নিয়ে যাচ্ছে এক প্রান্ত থেকে অপর প্রান্ত। ক্রমশ একটা বালির ঝড় চারপাশটা আচ্ছন্ন করতে শুরু করল। আগন্তুক কিন্তু ঝড়ের প্রত্যাশা আগেই করেছিল। এবারে সামনের দিকে তাকিয়ে দেখল আকাশের নক্ষত্রদের অবস্থানের দিকে কেন জানি একবার তাকালো সে। আর তাতেই তার বুকের ভেতরটা একটা অজানা ভয়ে দুরু দুরু করে উঠল। তাড়াতাড়ি উটটাকে থামিয়ে তাকে মাটিতে হাঁটু গেড়ে বসতে বাধ্য করল। তারপর সেই উটের পেছনে নিজে আশ্রয় নিল। প্রবল বালির ঝড় শুরু হলো। শো শো শব্দে কান পাতা দায় হলো। এলোমেলোভাবে উড়ে আসা বালি চোখে ঢুকতে শুরু করল। আর একটু হলেই দুহাতে সে চোখ মুখ ঢেকে উটের পেছনে কোনো ক্রমে লুকিয়ে রইল। বালি ছিটকে এসে লাগলো উটের গায়ে, কিন্তু তার শরীরের পেছনে থাকা আগন্তুক উটের পাঁচিলের দেওয়ালের পাশে যেন রক্ষা পেল। আরও কিছুক্ষণ এভাবেই চলল। ঠিক কতক্ষণ চলেছিল সেটা মনে পড়ে না। আগন্তুক সারাদিনের পথশ্রমে শরীর ক্লান্ত হয়ে গেল। খিদেতে পেটের ভেতর যেন নাড়ি ভুড়ি পর্যন্ত জ্বলে যাচ্ছিল তাই দুহাতে মুখ থেকে বসে থাকতে থাকতে কখন যেন খিদে, তেষ্টায় আর ক্লান্তিতে সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। জ্ঞান ফিরতে ধরফড় করে উঠে বসল সে। তারপরে বুঝতে পারল তার জীবনের চরম সর্বনাশ হয়ে গেছে। আকাশ পরিষ্কার হয়ে এসেছে। আকাশের চাঁদটা জলজলে হয়ে আরেকটু হেলে পড়েছে। তার পাশে কালপুরুষ স্পষ্ট হয়ে উঠেছে, যেন আরও কয়েকটা নক্ষত্র সে চেনে। কিন্তু এই মুহূর্তে কোনো কিছুই মনে পড়তে লাগলো না। শুধু যেটা সে বুঝতে পারল সেটা হলো চারপাশে কোথাও তার উট নেই। এই কালো অন্ধকার বালি আর চাঁদের জ্যোৎস্নায় ছড়িয়ে থাকা উদ্ভাসিত আকাশের নিচে সে একা বালির উপরে বসে রয়েছে। মরুভূমিতে দিনের বেলা যেমন গরম, রাতের বেলা কিন্তু তেমনই প্রবল ঠান্ডা। সেই ঠান্ডা হাওয়া চারপাশ থেকে এসে যেন জাপটে ধরতে লাগলো তাকে। ভাঙা ভাঙা হিন্দিতে একবার আগন্তুক বলল, বাঁচাও বাঁচাও, কোই হ্যাঁ, বাঁচাও মুঝে, বাঁচাও আমায়। কিন্তু বুঝতে পারল তার গলার স্বর অধিক ক্ষীণ। এই প্রান্তরের মধ্যে তার চেয়ে বেশ খানিকটা দূরে যদি কেউ থেকেও থাকে তার সম্ভাবনা খুবই কম। সে জয়সালমীর থেকে লাভডাঙ্গার দিকে অনেকটা ভেতরে এগিয়ে এসেছে। এখান থেকে জয়সালমীর পৌঁছতে পারলে কিছু একটা ব্যবস্থা করা যাবে। সেদিকে কিছুটা পথ শুধু রয়েছে, কিন্তু ওখান পর্যন্ত যাওয়া খুব একটা সুবিধের না। সবচেয়ে বড় সমস্যাটা হলো যে সে লাভডাঙ্গের দিকে গেছে তার তো কোনো নিশ্চয়তা নেই। পথ ভুলে অন্য কোথাও তো চলে যেতে পারে। দিনের আলো ফুটলে পর্বতের একটা পথ স্থির করে সে হাঁটতে পারবে, কিন্তু তাতেও তো বিপদ। রোদ মাথার উপরে উঠলে এই মরুভূমির মাঝে পথ চলা অসহ্য হয়ে উঠবে। দুটো হাত আকাশের দিকে তুলে সে কাকে যেন উদ্দেশ্য করে চিৎকার করে উঠল দুবার। তার গলার স্বর যেন মনে হলো বুকের ভেতর থেকে ধনুক ছুঁড়ে বেরিয়ে আসা তীরের মতো। একটু পরেই কাঁদতে শুরু করল সে।
প্রবল জলকষ্ট আর তেষ্টায় তার গলার ভেতরটা কেমন যেন হয়ে আসছে। শুকনো গলায় কাঁচতে কাঁচতে সে বালির উপরে হুমড়ি খেয়ে পড়ল। আর ঠিক তখনই তার মনে হলো কালো অন্ধকার বালির সমুদ্রের মধ্যে বেশ খানিকটা দূরে যেন একটা সাদা রঙের আলো দেখা যাচ্ছে। আলোটা খুব একটা উজ্জ্বল নয়, যেন একটা বিন্দুর মতো। মাত্র দুবার জ্বলে উঠেই আবার নিভে গেল। আগন্তুক দুহাতে চোখ চুলকাল আর ভাবল সে কি ভুল দেখল? না, কোথাও কিছুই নেই। বহু দূরে যেন মনে হচ্ছে আকাশটা নেমে এসেছে মরুভূমির ওপর, কিন্তু আগন্তুক জানে সেটা সত্যি নয়, এমনটাই মনে হচ্ছে। তখনই আবার সেই আলোটা দেখা গেল। এবারে যেন আর একটু কাছে এগিয়ে এলো আগন্তুক। এই রেগিস্তানের মধ্যে আলো আসবে কোথা থেকে? তাহলে কি আমি চলতে চলতে কোনো বসতির কাছে এসে পড়েছি? শুননে মে আয়া এই রেগিস্তানের মধ্যে এদিক ওদিক বেশ কিছু বসতি আছে। তাহলে কি তেমনই কিছু একটা? আমি কি লাবডাঙের তরফ এসে পড়েছি নাকি? কিন্তু আগন্তুক তখনও জানতো না সে লাবডাঙের কাছে এসে পড়েনি। সে নিজের পথ ভুলে লাবডাঙের থেকে ক্রমশ বেশ খানিকটা উত্তরের দিকে চলে এসেছিল। আর ওখান থেকে খানিকটা এগিয়ে গেলেই সে পাকিস্তান বর্ডারের কাছাকাছি পৌঁছে যেত। একবার যদি রাতের অন্ধকারে সেদিকে চলে যেত, তাহলে হয়তো সেখান থেকে আর বেঁচে ফিরে আসতে পারত না। দুই বর্ডারের মধ্যে থাকা যে কোনো এক দলের প্রহরীদের গুলিতে সে নিশ্চিহ্ন হয়ে যেত। কারণ ঠিক সেই কয়েক মাসের ভেতরে পাকিস্তান এবং ইন্ডিয়া বর্ডারের মাঝে কি একটা যেন সমস্যা হয়েছিল। আগন্তুক কিন্তু বেশি দূর এগোতে পারল না। আলো লক্ষ্য করে এগিয়ে বেশ খানিকটা যাওয়ার পরে ক্লান্তিতে তার শরীর ভেঙে আসতে লাগলো। বুকের ভেতরটা তেষ্টায় কেমন যেন আকুপাকু করতে লাগলো। হৃৎপিণ্ডের গতি বাড়ল। সে বালির উপর থপ করে মুখ থুবড়ে পড়ল। চোখের ভেতর বালি এসে জমা হল। দুহাতে চোখের বালি সরাতে চেষ্টা করল সে, কিন্তু হাতের প্রবল চাপে চোখের ভেতর থেকে বালি চোখের মনির উপর চলে গেল বেশ খানিকটা। আর তাতেই তার চরম সর্বনাশ হল। একটা চিৎকার বেরিয়ে এলো তার মুখ থেকে, কিন্তু সেই চিৎকার শোনার জন্য কালো অন্ধকার সমুদ্রের মতো বালি আর চাঁদের আলোয় উদ্ভাসিত আকাশ, কোথাও কেউ নেই। চোখ থেকে দরদর করে নামতে থাকা রক্ত আর প্রবল যন্ত্রণা সমস্ত কিছু যেন তার গোটা শরীরকে আচ্ছন্ন করে দিল। এক চোখের মনি মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু অন্য চোখ তখনও ভালো ছিল। রক্ত বের হলেও অন্য চোখের দৃষ্টি তখনও সে হারায়। কোনো মতে আবার সামনের দিকে তাকালো সে। দেখতে পেল সেই সাদা আলোটা এখন যেন হাঁটতে হাঁটতে তার দিকেই এগিয়ে আসছে। কিন্তু ওটা কি? মরুভূমির ব্যাপারে এমন অনেক কথাই শুনেছে যে যারা মরুভূমিতে পথ হারিয়ে মারা যায় তারা এভাবেই ফিরে আসে। মাঝে মাঝে একা পথে কাউকে পেলে তাকে আর ছাড়ে না। আগন্তুক চিৎকার করে ওঠে, কোন? কে তুমি? আমায় মেরো না। আগন্তুক বুঝতে পারে যেটা এগিয়ে এসেছে সেটা একটা মানুষের শরীর। ততক্ষণে ঠান্ডা হয়ে এসেছে তার শরীর। আগন্তুক হাতা রাখল তার কপালের ওপরে। তাতেই তার গোটা শরীরে যন্ত্রণা, খিদে, তেষ্টা সবটুকু কেমন করে যেন আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো। তার চোখ দুটো বুজে আসতে শুরু করলো। চোখ বোঝার আগে সে লক্ষ্য করলো লোকটা এগিয়ে এসেছে। তার হাতে কি যেন একটা ধরা, সেটা থেকেই সাদা আলো বেরিয়ে আসছে। লোকটা এবার হাতে রাখলো তার ডান চোখের কাছে, যে চোখটা একটু আগেই নিজের ভুলে সে অন্ধ করে ফেলেছে। জয়সালমীর থেকে খানিকটা পশ্চিমের দিকে যতদূর খবর পেয়েছি তাতে গাঙ্গরডল বলে একটা জায়গা আছে, আর সেটা পেরিয়ে আরও পশ্চিমের দিকে পাকিস্তানের বর্ডারের কাছাকাছি জায়গাটা পড়ে। তবে আশ্চর্যের খবর হলো ওই ক্যাকটাসের কথা কিন্তু শুধু আমি নয়, আরও অনেকেই জানে। বিশেষ করে ওই পথে যারা অভিযাত্রী যায় তাদের মধ্যে অনেকেই সেই ক্যাকটাসের কথা জানে। যদি সেটাই হয় তাহলে এখনো পর্যন্ত কেউ ওই ক্যাকটাস খুঁজে পেল না কেন? আর তুই সেটা খুঁজে পাবি কি করে? আর এইখানে কলকাতায় বসে তুই মনে করছিস তুই সত্যি সত্যি ওটা খুঁজে বার করতে পারবি? আমি যে সত্যিই খুঁজে বার করতে পারবো সে কথা বলছি না, তবে একবার চেষ্টা করতে দোষ কোথায়? যেমন আমরা তিব্বতের সেই মনাস্ট্রি থেকে ওই ঘণ্টাটা নিয়ে এসেছিলাম, তেমনই যদি মরুভূমি থেকে আবার ক্যাকটাস নিয়ে আসতে পারি তাতে আপত্তি কোথায়? আর যদি না পারি তাহলে না হয় খানিকটা ঘোরা হয়ে যাবে। দেখ, তোর ব্যাপার আলাদা, তোর চাকরি না করলেও চলবে, বাবার ব্যবসা রয়েছে,
তাতেই তুই মাথা ঘামাতে পারবি। কিন্তু আমার তো ভাই সেভাবে চলবে না। সবই তো জানিস, সে বাড়িতে সমস্তটুকুই আমার উপরই নির্ভর করে। আর বাবা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো এমন কিছু হতো না, কিন্তু আরে তুই চিন্তা করছিস কেন? একদম চিন্তা করিস না। তাছাড়া আমার বাবার ব্যবসার কথাও তো জানিস। সেই ব্যবসা দুনিয়ার অনেক জায়গায় ছড়িয়ে রয়েছে। কোম্পানি থেকে মাঝে মাঝে লোকজনকে এদিক ওদিকে পাঠানো হয়, বিভিন্ন রকমের কাজ থাকে। কারোর সঙ্গে মিটিং কিংবা কোনো জায়গা দেখা, কিংবা কোথাও কোথাও কোনো বিজনেসের সমস্যা হচ্ছে সেটা সমাধান করা। আমরা তেমনই মনে করে না হয় বিজনেস ট্যুরে যাব। তাছাড়া রাজস্থানের কাছে আমাদের একজন লোকও আছে, সেখানে বেশ কিছুদিন ধরে বাবা যাওয়ার কথা বলছিল। অন্য কাউকে না পাঠিয়ে কিংবা বাবা নিজে না গিয়ে আমি না হয় গেলাম। মিটিং তো আর বেশিক্ষণ লাগবে না, একদিনে। তারপর সেখান থেকে সোজা রাজস্থানে ঢুকে জয়সলমীর হয়ে লাভডাঙ্গা। আর হ্যাঁ, তোর যদি চাকরিটা নিয়ে ছুটির সমস্যা থাকে তাহলে তুই রিজাইন কর। আমি বাবাকে বলে বাবার অফিসে কোনো একটা ব্যবস্থা করে দেবো। উৎসব চেয়ার ছেড়ে সোজা হয়ে উঠে বসে। সামনের কম্পিউটারের দিকে চোখ রেখে কাজের ফিনিশিং টাচ দিতে দিতে বলে, না রে, আমার করতে খুব একটা ভালো লাগবে না। তাছাড়া তেমনটাই যদি হতো তাহলে তো অনেক আগেই তোকে বলতে পারতাম, তাই না? ঠিক তুই যে কারণে নিজের বাবার ব্যবসা থাকা সত্ত্বেও এভাবে একটা পার্ট টাইম চাকরি করছিস, ঠিক সেই কারণেই মনে কর আমারও ঠিক ভালো লাগবে না। ভাই, তোকে আমি কখনো বুঝতে পারি না। তোর জায়গায় অন্য কেউ হলে নাই করতো না। তাছাড়া নিশ্চিন্ত থাকবি, চাকরির স্যালারিও ভালো। এমনকি আমার জন্য যদি কোনো ছুটি কিংবা কাজের সমস্যা হয় সেটাও আমি সমাধান করে দিতে পারবো। তবে এবারে কি ছুটি পাওয়া যাবে? মাত্র মাস তিনে কি আমরা কাজে। ঠিক তখনই অফিসের একজন বিয়ারা এসে বলল বস মানবকে ডেকেছে। মানবের ভ্রু কুঁচকে গেল। আজই তার একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ছিল, জমা দেওয়া হয়নি। সেই কারণেই কি? কিন্তু এমন একটা সময় যেতে মোটেই ইচ্ছে হচ্ছিল না মানবের। সে বুঝতে পারছিল উৎসবকে আরেকটু বললেই সে রাজি হয়ে যাবে। আসলে উৎসবেরও তো অ্যাডভেঞ্চারের নেশা রয়েছে মনে। তাছাড়া এই 3বার ওরা একসঙ্গে বেরিয়ে অ্যাডভেঞ্চারের নেশাটাকে আরও গভীর করে তুলতে পেরেছে। কিন্তু বসের ডাক অমান্য করা সম্ভব নয়। মানব না ওঠা পর্যন্ত বেয়ারা কিন্তু সেখান থেকে গেল না। মানব যাওয়ার আগে বলে গেল, মনে হচ্ছে তোকে আর আমাকে দুজনকেই এবার একটা নতুন চাকরি খুঁজতে হবে, বুঝলি? এখানে আর বেশি দিন। ভাই, এসব বলিস না এখন। এই বাজারে নতুন চাকরি খুঁজে পাওয়া মানে বড্ড ঝামেলার ব্যাপার। তার চেয়ে বরং যদি আমাদের যেতেই হয় তাহলে মাস দুয়েক পিছিয়ে দে। আমি জানতাম তুই না করতে পারবি না। আমি না করলেও কি তুই এত সহজে ছেড়ে দিবি? আমি জানি না, তাই না? তাই তোর সাথে বেরিয়ে পড়াটাই ভালো। কিন্তু রাজস্থান আমরা যাব কিসে? প্লেনে যাওয়াই যেত, কিন্তু আমরা যাব না। আমরা যাব ট্রেনে। 2 মাস না, ওরা 1 মাস পরে রাজস্থান যাওয়ার ব্যবস্থাটা করে নিয়েছিল। ট্রেনে যাওয়ার কথা মানব কেন বলেছিল সেটা ট্রেনে যাওয়া যাত্রা শুরু করার পরেই উৎসব বুঝতে পেরেছে। রাতের ট্রেন, গোটা 24 ঘন্টার চেয়েও সামান্য বেশি সময়ে ওরা গিয়ে পৌঁছবে রাজস্থানে। জয়পুর পর্যন্ত এই পথের প্রায় গোটাটাই ওরা জানলার ধারে বসেই কাটান। কলকাতা থেকে খাবার তুলে নিয়েছিল। রাতের ট্রেনে খাওয়া দাওয়া করে জানলার ধারে খোলা হাওয়ায় গল্প করতে করতে অনেক রাত পর্যন্ত চলল। একটু রাত্রের দিকেই ওপরের থেকে একজন জানলাটা বন্ধ করার কথা বলল। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। ট্রেনে কোথাও গেলে তুই সাধারণ ক্লাস কেন নিস? এসি কিংবা ফার্স্ট ক্লাস নিলে তো অন্তত ঘুমটা ভালোভাবে হবে নাকি? এমন একটা কামরা নেওয়ার কি প্রয়োজন? চারপাশে লোকজন এমন অস্বস্তিকর অবস্থা, প্রয়োজনটাই বা কি? বাবা সবসময় একটা কথা বলে, জানিস উৎসব, সব সময় অতি সাধারণভাবে থাকার চেষ্টা করা প্রয়োজন। মানুষ তো আর সবসময় একরকম থাকবে না। আজ না হয় আমাদের ব্যবসাটা ভালো চলছে, তাই টাকা পয়সা আছে। এমন একটা সময় আসতেই পারে যখন আমাদের এই সমস্ত কিছু নষ্ট হয়ে গেল, তখন তো বিপদে পড়তে হবে। আর তাছাড়া সাধারণভাবে থাকতে, সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে আমার তো খুব একটা অসুবিধা হয় না। আর এসি যদি আমরা নিতাম তাহলে কি জানলা দিয়ে বাইরের দৃশ্যটা উপভোগ করতে পারতাম? মানব কিন্তু উপরের লোকটার কথা অমান্য করল না। জানলাটা অর্ধেকটা বন্ধ করে দিল। আসলে গরমের সময় হলেও টানা 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, তাই আবহাওয়াটা বেশ ঠান্ডা। এমন গভীর রাতে হালকা করে জানলা খুলে রাখলেই ঠান্ডা হাওয়া ফুরফুর করে এসে ভেতরে ঢোকে, আর তাতেই গোটা কামরাটা কেমন যেন ঠান্ডা হয়ে যায়। লোকটা ঘুমোতে চেয়েছিল,
তাই জন্যই হয়তো এই কথাটা বলেছিল। লোকটা কিন্তু একটু পরেই ঘুমিয়ে পড়ল। মানব আর উৎসব জেগে রইল বেশ কিছুক্ষণ। এবারে উৎসব বলল, ঠাকুরদার কথা তোকে বলেছিলাম মনে আছে? ঠাকুরদার ডায়েরির কথা মনে আছে? ডায়েরিটা অনেকদিন হলো হারিয়ে গেছে। কোথায় আছে তার কিছুই আমি জানি না। অনেক কিছুই হারিয়ে গিয়েছে বুঝলি। মনে হয় ডায়েরিটাও হারিয়ে গেছে, তাই বললাম। সে যাই হোক, ঠাকুরদা কিন্তু অনেক গল্প বলতো আমার। এমনকি আমরা যেখানে যাচ্ছি ওই রাজস্থানের থর মরুভূমি, তারপর মানে ওই মরুভূমিরও একটা গল্প আমায় বলেছিল। বাবা, সত্যি বলতে ঠাকুরদার বলা সেই জায়গাগুলোতে গেলেও, মানে সব জায়গাগুলোতেও গেলেও ওই গল্পে বলা কথাগুলোর সাথে কোনোভাবে পরিচিত হতে পারেনি। কি কথা? অনেকে মনে করে যে মরুভূমির বুকে যারা মারা যায় তারা ওই মরুভূমির বুকেই থেকে যায়। তাদের আত্মা কখনো মুক্তি লাভ করে না, কারণ তাদের শরীর ওই মরুভূমিতে যে কোথায় পড়ে রয়েছে সে কথা তো কেউ জানে না। তাছাড়া অনেক সময় সেই শরীর মরুভূমির বুকেই থেকে যায়। একথা কিন্তু আমি বিশ্বাস করি। মরুভূমির বুকে রাতের অন্ধকারে কেউ বিপদে পড়লে ওই অতৃপ্ত আত্মারা তখন তার কাছে আসে, আর আসার পরে তারা সাহায্য করে নাকি বিপদে ফেলে সে কথা আমি জানি না অবশ্য। হ্যাঁ, এটা তো আমিও জানি, কিন্তু এর মধ্যে নতুন কি আছে? ঠাকুরদা আরও একটা কথা বলেছিল, ওই মরুভূমির মাঝে এমন কিছু অদ্ভুত শক্তি থাকে যারা খারাপ নয়, যারা অনেক মানুষকে সাহায্য করে, আর তারা কিছু একটা পাহারা দেয় ওই মরুভূমির বুকে। এমন কিছু একটা যেটা সমস্ত মানুষের জন্য নয়। আমরা যে ক্যাকটাসের খোঁজে যাচ্ছি সেটাও কিন্তু সবার জন্য নয়, কিন্তু জায়গাটা জানার পরেও এতদিন ধরে কেউ খুঁজে পায়নি কেন সেটাই বুঝতে পারছি না। জায়গাটা তো খুব বড় হবে বলে মনে হয় না। মরুভূমি, বিশেষ করে ওই রাজস্থানের থর মরুভূমি, ম্যাপে দেখে কিংবা বাইরে থেকে যেমনটা মনে হয় ভেতরে কিন্তু তেমন নয়। আসলে আমরা কাগজের ম্যাপ কিংবা অন্য কিছুতে দেখে যেমনটা সমস্ত জায়গাকে ভাবি, সে জায়গা আসলে কিন্তু ঠিক তেমনটা নাও হতে পারে। তোর ধারণা নেই রে। আর মরুভূমিতে কিন্তু একমাত্র উঠি ভরসা। আমি সে কথা বলছি না, আমি বলতে চাইছি ওই ক্যাকটাসের কথা নিশ্চয়ই অনেকেই জানে। মানে এতদিন ধরে ওই পথে গিয়ে ক্যাকটাসের খোঁজ কেউ করলো না? করেছে কি করেনি সে কথা বলবো কি করে বল। দেখ, এমন অনেক বিষয় আছে যেগুলো নিয়ে অনেক বিজ্ঞানীরা গবেষণা করে। তার মধ্যে হয়তো 1,00,000 জনের মধ্যে একজন সফল হলো, তখন তার নাম সবাই জানতে পারে। কিন্তু হয়তো ওই বিষয় নিয়ে তার আগেই অনেক বিজ্ঞানী গবেষণা করেছে, কিন্তু সে সফল হতে পারেনি। এমনই হয়তো আরও অনেকেই ওই পথে গিয়েছিল, কিন্তু ক্যাকটাসটা খুঁজে পায়নি বলে আমরা জানতে পারিনি তাদের বিষয়। আর আমরা যে পারবো সে কথা তো কোনো গ্যারেন্টি নেই। আরে দূর, ওসব কথা এখন থাক। অনেক রাত হলো, একটু ঘুমিয়ে নি। আশা করছি কাল রাতের দিকেই আমরা জয়পুর নেমে যাব। রাতের দিকে নয়, গভীর রাতের দিকে ওরা জয়পুর নামল। যে সময় ওদের জয়পুর ঢোকার কথা ছিল সে সময় থেকে 1 ঘন্টা গাড়ি লেট। কী কারণে লেট সে কথা এখন বোঝা সম্ভব নয়। ওরা আর সে চেষ্টাও করল না। জয়পুরে মানবের বাবার কোম্পানির চেনা একজন লোক থাকার কথা ছিল। সে অপেক্ষা করছিল ওদের জন্য। স্টেশনের ওয়েটিং রুম এসেছিল। আগেই মানবের সাথে তার কথা হয়ে গিয়েছিল। সেই কথা মতো ওরা ওয়েটিং রুমে গিয়ে ঢুকতে লোকটাকে দেখতে পেল। চেহারাটা একটু রোগার দিকে, মাথার চুল বেশ লম্বা, চোখে একটা চশমা, মুখে একটা রুক্ষ ভাব রয়েছে, তবে বেশ হাসি খুশি লোক। ওদের দেখতে পেয়ে লোকটা এগিয়ে এসে হাজির হয়ে বলল, আরে এসো এসো এসো, তোমাদের জন্যই তো অপেক্ষা করছি। আচ্ছা আচ্ছা, তুমি তার মানে মানব, আর এই তোমার বন্ধু উৎসব। হ্যাঁ, কিন্তু আপনি আমাকে চিনলেন কি করে? এর আগে তো আমাদেরকে কখনো দেখেননি, শুধু ফোনে আপনার সঙ্গে কথা হয়েছে। তাছাড়া একেবারে ঠিক বলাটা তো... আরে আমায় একবার কলকাতায় যেতে হয়েছিল, তাই তো ওখানেই তোমার বাবার সঙ্গে আমার দেখা হয়েছিল। তোমার বাবার সঙ্গে তোমার চেহারার না বেশ একটা মিল আছে, তাই বললাম আর কি। এই এখন চলো চলো, দেরি করে কিন্তু আর লাভ নেই, এমনিতেই ঘন্টাখানেক দেরি হয়ে গেছে। কাছেই একটা খোলা ফাঁকা দোকানে ওরা চা খেয়ে নিয়ে গাড়িতে রওনা হলো। নীলেশ জানালো এখান থেকে ওদের যেতে হবে যোধপুর, তাই কাল সকালের দিকে ওরা সেখানে গিয়ে পৌঁছবে। তারপর সেখান থেকে কালকে দুপুরের দিকে রওনা হয়ে পরদিন রাতে ওরা গিয়ে পৌঁছবে। তারপর ওখান থেকে ওদের জয়সালমীরে পাঠিয়ে দেওয়া হবে।
যদি সময় লাগে তাহলে একটা দিন থাকতে হবে। গাড়িতে জার্নি করে ওরা দুজনেই বেশ ক্লান্ত হয়েছিল। গাড়িতে উঠে গাড়ি চলতেই একটু পরেই ওরা ঘুমিয়ে পড়ল। মানবের যখন ঘুম ভাঙল তখন দেখতে পেল গাড়ি চলেছে ফাঁকা জায়গা দিয়ে, দুপাশে বেশ ধুধু ছবি, তার মাঝে এখানে ওখানে বাড়িঘর দেখা যাচ্ছে। তাছাড়া যে রাস্তা দিয়ে ওরা চলেছে সেটা নিচু রাস্তা, রাস্তার দুপাশে মাঝে মাঝে দোকানপাট রয়েছে। মানব ডান দিকে তাকিয়ে দেখল উৎসব ফোনে অ্যালার্ম দিয়ে তখনও ঘুমিয়ে রয়েছে, ওকে আর ডাকলো না। সেটা বুঝতে পেরে সামনে থেকে নীলেশ বলে উঠল, ঘুম ভেঙে গেছে। এ প্রথমবার তোমায় দেখলাম। তোমায় তুমি বললাম বলে কিছু মনে করনি তো? আসলে তোমার বয়সটা আমার চেয়ে অনেক কম। আমায় দেখে তোমার যা মনে হয় তার চেয়ে কিন্তু আমার বয়স অনেকটাই বেশি। আপনাকে দেখে কিন্তু 30-32-এর বেশি বলে মনে হয় না। আমার বয়স 40। তুমি আসার আগেই তোমার বাবার সঙ্গে কথা বলে আমি সবটাই জেনে নিয়েছি। তোমার বয়স 31, প্রায় 10 বছরের ছোট। তাই তুমি বললাম। তাছাড়া তুমি বললে ব্যাপারটা যেন খুব কাছের হয়। আসলে আমাদের ব্যবসায় সম্পর্ক যত ভালো থাকবে তত ভালো না ব্যবসা চলবে, বুঝতেই পারছো। কিন্তু তোমার বাবা বললেন তোমরা যোধপুর হয়ে জয়সালমীরের দিকে কোথাও একটা যাবে। কিন্তু জয়সালমীরের দিকে তোমাদের কি কাজ আছে? দেখার জায়গা তো যোধপুর, সেখানে অনেক কিছু আছে। তোমরা চাইলে আমি সমস্ত ব্যবস্থা করে দিতে পারি, গাড়ির ব্যবস্থা করে দেবো। 24 ঘন্টা তোমাদের সঙ্গে থাকবে। যদি চাও সে আশেপাশে সব কিছু ঘুরিয়ে দেখাবে। তারপর ওই হোটেলেরও ব্যবস্থা করে দেবো, কারণ এদিকে সব জায়গায় কিন্তু ভালো হোটেল পাওয়া যায় না। না মানে তেমন কিছু না। আমি জানি আপনাকে বললেই আপনি ব্যবস্থা করে দেবেন। আপনার ঠিকানা তো আমার কাছে রইলই, আপনার নাম্বারও রয়েছে। প্রয়োজন হলে আপনাকে কল করে নেব। তবে আর কি বলুন তো, আমরা একটু ঘুরতে ভালোবাসি, ঘুরতে চাই, তাই আমরা নিজেরাই ঘুরতে চাইছি। যদি সমস্যা হয় তখন তো আপনি আছেন। আপনি শুধু মিটিং শেষে আমাদের জয়সালমীর পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাটা করে দিন। লোকটা কি যেন একটা ভেবে সামনের গাড়ির লুকিং মিটারে চোখ রেখে বলল, মরুভূমির ভেতর কিন্তু এখন যাওয়াটা ঠিক না। একই গরমের সময় তো। তোমরা যদি ওদিকে যাওয়ার কথা ভেবে থাকো তাহলে কয়েকদিন পরে যাওয়াই ভালো। তাছাড়া আর বেশ কিছুদিন আগে ওই পথে একজন গেছিল, লাভডাঙের দিকে। লোকটা আর ফেরেনি। কয়েকদিন আগে কেউ গিয়েছিল ওই পথে, কিন্তু লাভডাঙ্গার দিকে কেন? ও, তোমরা তো এসব কিছুই জানো না। আসলে লাভডাঙ্গা হয়ে মরুভূমির মধ্যে একটা জায়গা আছে, বেশ খানিকটা ফাঁকা। সেখানে নাকি অদ্ভুত কিছু পাওয়া যায়। অনেকে একটা গাছের কথা বলে। মরুভূমিতে যেমন গাছ হয় ক্যাকটাস জাতীয়, ঠিক তেমনি গাছ আছে। আর সেই গাছের নাকি আশ্চর্য ক্ষমতা আছে। একবার একজন বৃদ্ধ লোক ওই গাছের কাছাকাছি চলে গেছিল। সে গিয়েছিল দলের সঙ্গে, কিন্তু দল থেকে সে আলাদা হয়ে যায়। সে তেষ্টায় ক্লান্ত হয়ে যাওয়ায় ওই ক্যাকটাস চিবিয়ে খেয়েছিল। আর তারপর শরীরের বার্ধক্য, বয়স সবকিছু যেন এক জায়গায় থেমে গেছিল। তবে এসব অনেক বছর আগের কথা। এখন এসব। তার মানে আমি যেটা শুনেছিলাম সেটাই ঠিক। ওই লাভডাঙের কাছাকাছি এলাকায় কোথাও এমন কোনো ক্যাকটাস আছে যা মানুষের বয়সকে আটকে রাখতে পারে। তোমরা যদি এই ক্যাকটাসের জন্য এখানে এসে থাকো তাহলে আমি বলবো তোমরা কিন্তু ভুল করছো। ওখানে এমন কিছু নেই, এসব কিছুই নয়, আসলে গালগপ। তোমরা রাজস্থান ঘুরে দেখে তারপর বাড়ি ফিরে যাও। মানব তখনের মতো তার কথাতেই সম্মতি জানালো। বেশ কিছুক্ষণ পরে ওরা এসে পড়ল যোধপুরের কাছে, যেখানে একটা হোটেলে থাকার ব্যবস্থা হয়েছে। কিছুক্ষণ পরেই উৎসবেরও ঘুম ভাঙল। তার ঘুম ভাঙতেই মানব বলল, চারিদিকে তাকিয়ে দেখ একবার। আমার মনে হচ্ছে এক্ষুনি মরুভূমির মধ্যে এসে পড়েছি। আজ থেকে অন্তত 100 বছর পিছনে চলে গেলে এভাবে এখান দিয়ে এমন একটা পথ কেউ কল্পনাই করতে পারতো না। ঘুম জড়ানো চোখে উৎসব তাকায় বাইরের দিকে। সত্যি জয়পুর স্টেশন এবং তার আশেপাশের বিভিন্ন জায়গাগুলো ঠিক যেভাবে উন্নত হতে শুরু করেছে, তাতেই মরুভূমিও যে একসময় মানুষের দল গ্রাস করে ফেলবে তা বোঝা যায়। উৎসবের কিন্তু দৃশ্যটা বেশ ভালোই লাগছিল। মরুভূমি ঘোরার জন্য তারা এসেছে, এমন একটা দৃশ্য চোখের সামনে না থাকলে আর ভালো লাগে নাকি?
আরও ঘন্টা দুয়েক পরে ওরা গিয়ে পৌঁছলো যোধপুরের কাছে। সেখানে সত্যিই একটা হোটেলে ওদের থাকার ব্যবস্থা হয়েছিল। সারাদিনের ক্লান্তি এবং এতটা গাড়িতে আসার পরে ওরা আরও ক্লান্ত হয়ে পড়েছিল, তাই হোটেলে ঢুকে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিল ওরা। সেদিন বিকেলের দিকেই ওদের মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু সেদিনের মানবের কোনো কিছুই ভালো লাগলো না। গোটা দিন বিশ্রাম নিয়ে পরদিন সকালে নীলেশবাবু এবং আরও দুজনের সঙ্গে ব্যবসায়িক কথাবার্তা সেরে নিল। সেদিন সকালে ওদের হোটেল রুমে বসেই বাকি সব কথাবার্তা চলছিল। সে হোটেল থেকে বেরিয়ে এসে বাইরে ঘোরাঘুরি করল। হোটেল থেকে গাড়ির ব্যবস্থা করাই ছিল, সেই গাড়িতে চাইলেই উৎসব যেতে পারত, কিন্তু তার ইচ্ছে হলো না। যোধপুরের রাস্তা ধরে ইন্ডিয়ান মিউজিয়াম ঘুরে এলো স্থানীয় গাড়িতে চেপে। ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়ে গেল। মিউজিয়ামে তার ঘুরে কিন্তু বেশ ভালো লাগলো। আরও এক জায়গায় গেল, প্রাচীনকালের পাথর দিয়ে তৈরি করা বিশাল বড় একটা প্যালেসে। সেখানে পাথরের সূক্ষ্ম কারুকার্য, আর সেই কারুকার্যে শিল্পীর হাতের স্বাক্ষর রয়েছে। মহলটা দোতলা। এখন সেই মহল সরকারের অধীনে, টিকিট কেটে ঢুকতে হয়। উৎসব তাই করল। একতলা পেরিয়ে দোতলার কাছে এসে দোতলার ব্যালকনির কাছ থেকে বাইরের দিকে তাকাল। যোধপুর শহরটা বেশ খানিকটা দেখা যায় এখান থেকে। আসলে দোতলা হলেও মহলগুলো বেশ উঁচু উঁচু। আগেকার দিনে এমন প্রচুর উঁচু সিলিং দিয়ে মহল তৈরি করা হতো। ভালো করে দেখার জন্য 3 তলার কাছে এলো উৎসব। ঠিক তখনই উৎসবের চোখে পড়ল লোকটাকে। লোকটা ছাদের একপাশে দাঁড়িয়ে চোখে একটা দূরবীন লাগিয়ে দূরের দিকে তাকিয়ে কি যেন দেখছিল। লোকটার পরনে খাকি জামা আর একটা প্যান্ট, গায়ের উপরেই গরমের মধ্যেও জড়িয়ে রাখা একটা কালচে রঙের জ্যাকেট, মাথার চুল লম্বা, মুখেও লম্বা দাড়ি, কপালের উপর তোড়া রয়েছে একটা রোদ চশমা। চোখে দূরবীন লাগিয়ে বাইরের দিকে তাকিয়ে লোকটা বিড়বিড় করে কি যেন বলছিল, আর বুক পকেটে রাখা একটা ছোট ডায়েরি মতো বার করে কিছু একটা লিখে রাখছিল। হঠাৎ করে লোকটা পেছনের দিকে ঘুরে তাকাল। উৎসব প্রশস্ত ছাদের অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকলেও লোকটার দিকেই তাকিয়ে দেখছিল। লোকটা হঠাৎ করে তার দিকে তাকালেই কেমন যেন অপরিচিত হয়ে চোখটা সরিয়ে নিল উৎসব। তারপর উল্টো দিকে তাকিয়ে দেখল সে। এখান থেকে যোধপুর শহরটা দেখা যায়। আশেপাশে এখানে ওখানে দোকানপাট, হোটেল, সমস্ত কিছুই যেন বেশি। বাড়িঘরগুলো যেন একটু দূর থেকে শুরু হয়েছে। তবে তারপরে মাঝে মাঝে যেন মরুভূমি নিজের অস্তিত্ব জাহির করতে শুরু করেছে। এখানে ওখানে ধুধু প্রান্তর, ফাঁকা জায়গা ছাড়া অন্য কিছু আর চোখে পড়ে না। তবে তাকিয়ে দেখলে বোঝা যায় বেশ খানিকটা দূর থেকে আবার মরুভূমির খানিকটা শুরু হয়। গোটা ব্যাপারটা অনেক পরে উৎসব বুঝতে পেরেছিল। আসলে গোটা জায়গাটায় মরুভূমি ছিল একসময়, তারপর একটু একটু করে বসতি করে উঠেছে। এখনও এখানে ওখানে মাঝে মাঝে ব্যাঙের ছাতার মতো বসতি করে ওঠে, কিন্তু মরুভূমিতে আলাদা আলাদাভাবে থাকা সম্ভব হয় না। একে এখানকার গরম, তারপর একসাথে বেশ খানিকটা জনবসতি গড়ে না উঠলে ফাঁকা স্থানে মানুষ হাঁপিয়ে ওঠে। তবে জয়সালমীরের পর থেকে নাকি আরও খানিকটা ফাঁকা জায়গা রয়েছে, বিশেষ করে ওরা যে লাবডাঙের দিকে যাবে সেই দিকে। লাবডাং পেরিয়ে আরও খানিকটা এগিয়ে গেলে পাকিস্তানের কাছাকাছি পৌঁছে যাওয়া যায়। হ্যালো, শুনছেন? আপনি কি এখানকার? তা স্থানীয় লোক নন বলে তো মনে হচ্ছে না। স্পষ্ট ইংরেজিতে এবং খানিকটা ভাঙা ভাঙা দেশীয় টানে কথাটা শুনে উৎসব তাকিয়ে দেখল, একটু আগে যেই লোকের দিকে তাকিয়ে সে দেখছিল সে কাছে এসে পড়েছে। লোকটার কপালের মাঝখানের প্রশস্তি একটা ভাঁজ, মাথার চুলগুলো রুক্ষ। এখন সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে। তারপর জ্যাকেটের সামনের দিকে জামার খানিকটা বাইরে বেরিয়ে আছে, পকেটে একটা নোটবুক, তার সঙ্গে 2টো পেন। লোকটা বেশ লম্বাটে। না, আমি এখানকার লোক নই, আমরা কলকাতা থেকে এসেছি। আপনাকেও তো স্থানীয় বলে মনে হচ্ছে না। আপনিও কি? লোকটা উৎসবের দিকে হাত বাড়িয়ে ভদ্রতার সঙ্গে করমর্দন করতে বুঝতে পারল লোকটা বেশ বলিষ্ঠ, হাত শক্ত। তার মানে এমন কোনো কাজের সঙ্গে লোকটা জড়িত যার ফলে তাকে শারীরিক কসরত করতে হয়। না হলে লোকটা জন্মগতভাবে এমন, তবে লোকটা ভারতবর্ষের হতে পারে না। এই সি, খুব একটা ভুল বলেননি। আমিও এখানকার নই, এমনকি আমি ভারতবর্ষের নই। আমি এসেছি সাউথ আফ্রিকা থেকে। একটা বিশেষ জিনিসের উপর আমি বেশ কিছু বছর ধরে রিসার্চ করছি। আমি একজন বোটানিস্ট। আশা করি বোটানিস্ট কাদের বলে সেই সম্পর্কে আপনার সামান্য জ্ঞান আছে। আমার কথাটা ভুল অর্থ করবেন না। আসলে অনেকেই বোটানি বলতে শুধুমাত্র উদ্ভিদ পর্যবেক্ষণ এবং তাদের জীবনযাত্রা আরও সব কিছু নিয়ে পর্যবেক্ষণ, মানে সেটাকে নিয়ে কাজ করাকেই বোটানিস্টদের কাজ বলে ভাবে। কিন্তু তাছাড়া আরও একটা কাজ আছে এবং সেই কাজটাই আমি করতে চাই।
আমি এর আগেও এমন দুটো প্রজেক্টে কাজ করেছি, তবে এই প্রজেক্টে আমার 5 বছর কেটে গেছে, 5 ইয়ার্স। এই কথাগুলো বলে লোকটা হঠাৎ এদিকে ওদিকে একবার তাকিয়ে বলল, এখানে বসে এসব কথা বলা খুব একটা ঠিক হবে বলে মনে হচ্ছে না। কখন কে কোথা থেকে শুনতে পাবে। আর আপনার যদি আপত্তি না থাকে, মানে তাহলে আমার সাথে 10 মিনিট সময় দিতে পারবেন? আমি আপনাকে সবটাই বলছি। একটু কৌতূহল অনুভব করছিল উৎসব, তাই তাকে আর বারণ করলো না। এদিকে ততক্ষণে মানব ফোন করতে শুরু করেছে উৎসবকে। আধ ঘন্টার মধ্যে সে ফিরছে এমনটা মানবকে জানিয়ে দিয়ে সে লোকটাকে নিয়ে কাছেরই একটা রেস্তোরাঁয় গিয়ে বসল। সামান্য চায়ের অর্ডার দিয়ে ওর মুখোমুখি বসতেই উৎসব প্রশ্ন করলো, দেখুন, আপনি যে কথাগুলো বললেন সেগুলো সমস্তটাই আমার জানা। আর বোটানি বলতে আমি যেটুকু বুঝি, তার বাইরে যে বোটানিস্টদের মধ্যে আর কিছু হয় তা সত্যি আমার ধারণা নেই। এতে আপনার লজ্জিত হওয়ার কিছুই নেই। আপনি তো বেশ ভালোই ইংরেজি বলতে পারেন। তবে আমার অসুবিধে, আমি ইংরেজি ছাড়া যে কয়েকটা ভাষা জানি তার কোনোটাই এখানে কাজে লাগে না। আপনাদের ওই হিন্দি কিংবা বাংলা ভাষায় অনেকে কথা বলতে শুনেছি, কিন্তু আমি সেগুলো বলতে পারি না। আমি জাপানিজ জানি, এছাড়া চাইনিজ, এমনকি আরবিক পর্যন্ত জানি। আপনাদের সঙ্গে কথা বলতে আমার সামান্য অসুবিধা হলেও হতে পারে, তবে আপনার কথা আমি ভালোভাবেই বুঝতে পারছি। তারপর যা বলছিলাম, দেখুন, বোটানিস্টদের মধ্যেও বেশ কিছু ভাগ থাকে। কেউ কেউ সাধারণভাবে গাছেদের উপর পর্যবেক্ষণ এবং তাদের নিয়ে রিসার্চ করেই কাটিয়ে দেয়। আর কেউ কেউ এমন কিছু অদ্ভুত গাছের খোঁজ করে যেগুলো এখন আর পাওয়া যায় না। শুধু এখন কেন, যে সমস্ত গাছ বেশিরভাগ সময় বড্ড বিরল, মানে রেয়ার, সেসব গাছের খোঁজ করে। আমি এমন একটা গাছ খুঁজে পেয়েছিলাম সাউথ আফ্রিকায়, যে গাছ বড় অদ্ভুত। সেই গাছের গায়ে অদ্ভুত এক ধরনের ছোট ছোট কাঁটার মতো থাকে। বড় অদ্ভুত হয় গাছটা। সেই গাছ যখনই বুঝতে পারে তার কোনো বিপদ হতে চলেছে, তার শরীর থেকে সেই ছোট ছোট কাঁটাগুলো বেরিয়ে আসে এবং সেগুলো আশেপাশে কেউ থাকলে তার গায়ে গিয়ে লাগে। বুঝতেই পারছেন যে উদ্ভিদের মধ্যে এমন একটা অবস্থা থাকা খুবই ভালো। আশ্চর্য, এমন কথা তো আমি কখনো শুনিনি। এমনকি এমন একটা গাছের আবিষ্কার হয়েছে যখন, সেটা নিশ্চয়ই বেশ বড় কিছু খবর হতো, কিন্তু তাও তো আমরা সে কথা জানতে পারিনি। এমনকি আমরা অন্তত ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন তথ্য থেকে সে কথা জানতে পারতাম, সেখানেও তো কোনো তথ্য নেই। এখন আপনারা জানতে পারবেন না, তার অনেক কারণ আছে। সংক্ষেপে বলি, আসলে এমন অনেক কিছুই আমাদের দুনিয়াতে মাঝে মধ্যে আবিষ্কার হয়ে যায়, কিন্তু সেগুলো সবার জন্য ঠিক নয়। সেগুলো নিয়ে গবেষণা করে একদম চূড়ান্তভাবে সেটা না জানা পর্যন্ত সেগুলো কাউকে জানানো হয় না। বেশ কিছু ক্ষেত্রে আমাদের বিশেষভাবে কশিয়াস থাকতে হয়। আসলে বিভিন্ন দেশের সরকার এই বিষয়গুলোকে খুব কড়াভাবে দেখে। আমার তো আর নাম কিংবা অর্থ কিছুই চাই না। আমার কাজ ছিল ওটা খুঁজে বার করা এবং আমি সেটা করেছি। তাতেই আই এম ভেরি ভেরি হ্যাপি। তাহলে আপনি ওই প্যালেসের ছাদের উপর দাঁড়িয়ে দূরবীন দিয়ে কি দেখেছিলেন? এখানে কি আপনি কোনো কিছু খুঁজতে এসেছেন? একটা অদ্ভুত ক্যাকটাস। এই ক্যাকটাসের গায়ে এমন কিছু গ্রন্থি থাকে, সেই গ্রন্থি থেকে অদ্ভুত কিছু রস তারা সংগ্রহ করে রাখে। আপনি তো জানেন ক্যাকটাসের শরীরে জল থাকে। আসলে ক্যাকটাসের শরীরের ভেতরে তার মানে আপনিও সেই ক্যাকটাসের খোঁজে এসেছেন, যে ক্যাকটাস খুঁজতে আমরাও এসেছি, যে ক্যাকটাস মানুষের যৌবনকে ধরে রাখতে পারে। উৎসবের কথা শুনে আলজারি প্রায় লাফিয়ে উঠল। টেবিলের উপর হাত দিয়ে একটা ধাক্কা দিয়ে বলল, রাইট, একদম ঠিক বলেছেন। কিন্তু আপনারাই একই কাজে এখানে এসেছেন, মানে আপনারাও কি আমাদের মতোই? মানব ফোন করছিল। ফোনটা ধরে মানবকে সমস্ত কথা বলে আলজারিকে নিয়ে উৎসব হোটেলের দিকে রওনা হলো। কারণ এখানে এভাবে এ সমস্ত কথাটা বলা ঠিক হবে না। বিশেষ করে তিনি একজন বিজ্ঞানী, তাই এই বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে। ওরা ঠিক যখন রেস্তোরাঁ থেকে বাইরে বেরিয়ে গেল, তখন রেস্তোরাঁর এক কোণ থেকে একজন উঠে এলো। তারপর খানিকটা সামনে এগিয়ে এসে সে দেখল ওদের চলে যাওয়া পথের দিকে। আর তারপর হঠাৎ করে পকেটে হাত ঢুকিয়ে কি যেন একটা বার করে আনলো। তাহলে তো হয়েই গেল। দেখুন, ক্যাকটাসের ব্যাপারে আমাদের একটা কৌতূহল আছে ঠিকই, কিন্তু সেটা তো আর আমরা কোনোভাবে নিজেরা ব্যবহার করতে পারবো না। তাছাড়া সেসব ঠিক হবে না। কোথা থেকে কি হয়ে যায় বলা তো যায় না।
আপনি যখন ওটার খোঁজেই এসেছেন তাহলে আপনিই আমাদের সঙ্গে চলুন। ক্যাকটাস পেলে আপনিই নিয়ে যাবেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা অভিযাত্রী, আমাদের আসল কাজ ঘোরা। যেন বেশ খানিকটা স্বস্তি পেল সে। ততক্ষণে জ্যাকেটটা খুলে রেখেছে, তার গায়ে চাপানো একটা গেঞ্জি আর তার উপর দিয়ে হাফাতে একটা শার্ট। গরমের মধ্যে সে এত কিছু পরেছিল কি করে সে কথা বোঝা গেল না। গায়ের রং বেশ চাপা, জ্যাকেট খুলতে এবার সেটা ভালোভাবে বোঝা গেল। জ্যাকেট এবং খাকি লম্বা ফুল প্যান্ট খুলে রেখে আলজারি বাথরুম থেকে ফ্রেশ হয়ে এলো। তারপরে বলল, আই সি। তবে আপনারা চিন্তা করবেন না, আমি যদি আপনাদের সাহায্যে ক্যাকটাস খুঁজে পাই তাহলে নিশ্চয়ই ওই ক্যাকটাসের রিপোর্টে আমার সঙ্গে সঙ্গে আপনাদের নামও থাকবে। তবে এই কথা বলতেই হয়, আপনাদের নাম আমি সরকারিভাবে রাখতে পারবো না। আপনাদের নাম আমার রিপোর্টে অ্যাসিস্ট্যান্ট কিংবা সহকারী হিসেবে লেখা থাকবে। উৎসব মনে মনে ভাবল, একজন বিজ্ঞানী এমন একটা কথা বলছে, সেটাই তো অনেক বড় ব্যাপার। ক্যাকটাস পাওয়া যাক আর নাই পাওয়া যাক। তাদের দলে আরও একজন বাড়ল। সেদিনই ওদের মিটিং শেষ হয়ে গিয়েছিল। সেদিনটা আলজারি বিশ্রাম করতে চাইল, কারণ সে সাউথ আফ্রিকা থেকে ঘুরতে ঘুরতে ইন্ডিয়ার আরও অনেক জায়গায় খুঁজে তারপর এখানে এসেছে। কখনো হোটেলে থেকেছে, কখনো যেখানে আশ্রয় পেয়েছে সেখানেই থেকেছে। রাতে খাওয়া দাওয়া করে আলজারির বেশ নিশ্চিন্তে ঘুম হলো। আলজারির জন্য একটা ঘর ওরা বুক করে নিয়েছিল। সে রাতে উৎসবের ঘুম ভেঙে গেল। উৎসব দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে বেশ খানিকক্ষণ দেখল। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে কি মনে হতে তার চোখটা গিয়ে পড়ল নিচের দিকে। তাদের হোটেলের বাইরে ছোট রাস্তার ওপাশে বেশ কয়েকটা ছোট ছোট দোকান রয়েছে। সেগুলো রাত্রের দিকেই বন্ধ হয়ে যায়। এখন সেই দোকানের পাশে যেন কি একটা নড়ে উঠল এক মুহূর্তের জন্য। প্রথমে এতটা দূর থেকে ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারেনি উৎসব, কিন্তু চাঁদের আলোয় চারপাশটা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এবারে কেমন একটু অবাক হলো সে। তার মনে হলো ওই ছোট্ট দোকানের আড়ালে কিছু একটা ছিল। এইমাত্র সেটা একপাশে সরে গেল। মনে মনে উৎসব ভাবল, অদ্ভুত ব্যাপার, ওই রেস্তোরাঁর একজন যেন আমাদের বারবার লক্ষ্য করছিল। তাই জন্যই আলজারিকে নিয়ে এলাম। এখানেও কি আমাদের উপর কেউ নজর রাখছে? কিন্তু কেন? উৎসব ঘরে ঢুকে গেল। অচেনা অজানা জায়গায় রাতের বেলা বাইরে দাঁড়িয়ে থাকাটা ঠিক নয়। ঠিক তারপরেই হোটেলের উল্টো দিকের ছোট্ট দোকানের পেছনের প্রান্ত থেকে বেরিয়ে এলো দুটো ছায়ামূর্তি। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কি একটা কথাবার্তা বলল, তবে তা শোনা গেল না। ঠান্ডা হাওয়ায় চাপা পড়ে গেল সব। অনেকটা ভেতরে এসে পড়েছি, বুঝলি? লাবডাং কত দূর? কিন্তু মানব, লাবডাং যে আমরা এসে পড়েছি সেটাই বা বুঝবো কি করে? নীলেশবাবুর সঙ্গে কথা বলে যতটা বুঝতে পেরেছিলাম, লাবডাং জায়গাটার বেশ খানিকটা জায়গায় পরিত্যক্ত ঘর আছে। একসময় ওখানে কিছু লোক বসতি গেড়েছিল, কিন্তু বিভিন্ন কারণে সেখানে থাকতে পারেনি। জায়গাটা অনেকটা ভিতরের দিকে, পাকিস্তানের বর্ডারের কাছে। মাঝে মাঝে এপাশ থেকে কিছু জিনিসপত্র পাচারও হয়, ওপার থেকেও কিছু আসে, বুঝতেই তো পারছিস। তাই ওই গ্রামগুলো সেই কারণেই পরিত্যক্ত হয়ে যায়। আসলে লোকেদের ওদিকটায় থাকার সমস্যা হয়ে গিয়েছিল। তোমাদের কথা তো আমি এসব কিছুই বুঝতে পারছি না। পাচার হয় মানে? দামি জিনিস যেমন এদেশ থেকে ওদেশে পাচার হয়, কিন্তু এসব গ্রামের লোকেরা কি কাজ করে? সাহেব, টাকার জন্য লোকে কি না করে বলুন। টাকার জন্য মানুষ পাচার হয়ে যাচ্ছে, আর জিনিসপত্র তো সামান্য ব্যাপার। কিন্তু চারপাশে যেদিকেই দেখা যায় সব দিকেই তো মরুভূমি আর ধুধু বালি। তার মধ্যে আপনি ক্যাকটাস কোথায় খুঁজে পাবেন বলুন তো? আগে যে ক্যাকটাসগুলো দেখলাম সেগুলো নয় তো? আপনারা বুঝতে পারছেন না, আমি ক্যাকটাসের খোঁজের জন্য একটানা বিস্তর পড়াশোনা করেছি। পৃথিবীতে অনেক প্রজাতির ক্যাকটাস আছে। আমরা যেগুলো দেখতে পেয়েছিলাম সেগুলো অতি সাধারণ ক্যাকটাস, ভেরি অর্ডিনারি। আর যেটা আমি খুঁজছি তার রং সামান্য লাল। রং যে সামান্য লাল সেই কথাটা আপনি কি করে জানলেন? অনেক বছর আগে জাপান থেকে একজন সায়েন্টিস্ট এখানে এসেছিল। সে ওই মরুভূমির মধ্যে ওই ক্যাকটাসের গাছ খুঁজে পেয়েছিল। কোথায় সে গাছ আছে, ঠিক কেমন সে গাছ, সেটা সে বুঝতে পারেনি। এখান থেকে ফিরে যাওয়ার পর কিছু কারণে তার মস্তিষ্কের বিকৃতি ঘটেছিল, কিন্তু ওই ক্যাকটাস সে নিজে কখনো পরীক্ষা করে দেখেনি। তবে সে পরীক্ষা করেছিল তারই কোনো অ্যাসিস্ট্যান্টের উপর। যার উপর পরীক্ষা করা হয়েছিল তার যৌবন কিন্তু অনেক দিন পর্যন্ত ছিল। বড় আশ্চর্য ব্যাপার, মৃত্যুর আগে পর্যন্ত তার শরীরে কোনো পরিবর্তন হয়নি। নো চেঞ্জ। তার মৃত্যু হয়েছিল হৃদরোগে।
শরীরের যৌবন ধরে রাখার জন্য সমস্ত চাপটা গিয়ে পড়েছিল হৃদয়ে, তাই তো? অনেকে তেমনটাই মনে করছে, তবে অনেকে তেমনটা মনে করছে না। তারা ভাবছে তার হার্ট অ্যাটাক হওয়ার অন্য কিছু কারণ ছিল, আর গোটা ব্যাপারটাই তারা গোপন করেছিল। কারণ এমন একটা কথা যদি বাইরে সহজে ছড়িয়ে যায়, তাহলে দলে দলে লোক এখানে আসবে ক্যাকটাস খুঁজতে। আর তার ফলে কি হবে সেটা তো বুঝতেই পারছেন। তবে ওটাকে শুধু নিয়ে গেলেই হলো না, ওটাকে পিউরিফাই করার কিছু বিশেষ টেকনিক্স বা প্রক্রিয়া আছে। ওখানে কতগুলো উট দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে, এদিকেই আসছে উটগুলো। ওরা তিনজন বেরিয়ে আরও খানিকটা ভেতরে গিয়ে সেখান থেকে 3টে উট ভাড়া করেছিল। সেই উটের পিঠে চড়ে ওরা রওনা দিয়েছিল লাবডাঙের উদ্দেশ্যে। পরিকল্পনা ছিল লাবডাঙে যদি 2 দিনের মধ্যে পৌঁছানো যায়, তাহলে সেখানে উটগুলোকে রেখে একদিন বিশ্রাম করবে, তারপর সেখান থেকে ওদের খোঁজ শুরু করবে। কিন্তু পথের মাঝে সমস্যায় পড়ল। 2বার বালির ঝড়ের জন্য ঝড়ের সময় পথ ঠিক রাখা যায় না। কম্পাস সঙ্গে রয়েছে, কিন্তু কম্পাস মিলিয়ে চলতে গেলেও চারপাশে ফাঁকা মরুভূমি, তার মধ্যে নির্দিষ্ট একটা পথ ধরে এগিয়ে যাওয়া তো সম্ভব নয়। সাহেবের কাছে একটা ম্যাপ ছিল, সেই ম্যাপ ধরেই ওরা এগিয়েছে। সাহেব বারবার বলছে তারা নাকি ঠিক পথেই এগোচ্ছে, কিন্তু ওই জাপানি বিজ্ঞানী ঠিক কোথায় ক্যাকটাসটা খুঁজে পেয়েছিল সে কথা নির্দিষ্ট করে সে বলে যায়নি। জায়গাটার একটা ধারণা দিয়ে গিয়েছিল মাত্র। এবার মরুভূমির বুকে অমন কিছু ক্যাকটাস গাছ খোঁজা তো আর 4টিখানি কথা নয়। উটগুলোকে দেখে চেনা চেনা মনে হচ্ছে। আমরা যেখান থেকে উটগুলো ভাড়া করেছিলাম, এই উটগুলো সেখানেই ছিল না? আপনার ভুল মনে হতেও পারে। আসলে বেশিরভাগ উটকেই দেখতে অনেকটা একই রকম লাগে। শুধু একই রকম নয়, তাদের একই রকম দেখতে। আসলে তাদের গায়ে ওরা কিছু কাপড় চড়িয়ে রাখে। তাছাড়া বিভিন্ন জিনিস বাইরে থেকে গায়ে জড়িয়ে দেয় বলে উটগুলোকে আলাদা আলাদাভাবে চেনা যায়। কিন্তু ওই লোকগুলো কারা? ওরা একই পথে আসছে। সাহেব, আমাদের কিছুক্ষণ অপেক্ষা করা দরকার। ওরা আগে চলে যাক, তারপর না হয়। আলজারি ওদের কথায় সম্মতি দিল। তাই নিজেদের পথ পরিবর্তন করে ওরা সোজা পথ থেকে সামান্য সরে বালির মধ্যে এগিয়ে গেল একদিকে। এদিকে বালিয়ারি সামান্য উঁচু রয়েছে। মরুভূমি সমতল নয়, সে কথা সকলেই জানে। মরুভূমিতে বালি আর বালি, কিন্তু এই বালির মধ্যেও কিছু জায়গায় বেশ খানিকটা উঁচু, আবার কিছু জায়গায় বেশ খানিকটা নিচু। উঁচু জায়গার চেয়ে নিচু জায়গাগুলোতে বিপদ বেশি। সেখানে মাঝে মাঝে চোরাবালি থাকে। ওপর থেকে দেখে কোনো কিছুই বোঝা যায় না, তবে সেখানে গিয়ে পড়লে আর ফিরে আসা যায় না। তাছাড়া মরুভূমিতে আছে বেশ কিছু লাল রঙের শিয়াল। মাঝে মাঝে ভাগ্য ভালো থাকলে ময়ূরের দেখাও পাওয়া যায়, তবে সেটা যেখানে বসতি আছে তার কাছাকাছি। হরিণ এবং বেশ কিছু সরীসৃপও আছে। ওরা একপাশে সরে যাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু দলটা দেখতে দেখতে ওদের কাছে চলে এলো। আসলে মরুভূমিতে বেশ কিছু দূর থেকে দেখা গেলেও তা কাছে আসতে অনেকটা বেশি সময় লেগে যায়। মরুভূমিতে অনেক দূরের দূরত্ব কাছের বলে মনে হয়। ওরা সকালের দিকে যাত্রা করেছিল শুরু, এখন দুপুর। এখনও ওদের প্রায় একটা গোটা দিন যেতে হবে। লোকগুলোকে তো যাযাবর কিংবা এখানকার আদিবাসী বলে মনে হচ্ছে না। সংখ্যায় ওরা 1, 2, 3, হ্যাঁ, সংখ্যায় ওরা 7 জন। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। এদের মধ্যে একজনকে আমি বোধহয় যোধপুরের কাছে দেখেছি। এই 2-1জনের সাথে কথা হয়েছিল আমার, কিন্তু ঠিক মতো সেটা মনে পড়ছে না। ব্যাপারটা কি হচ্ছে বলতো? আমাদের কেউ ফলো করছে না তো? আরে না না, আমাদের কাছে আছেটা কি? আর এদিকে চুরি ডাকাতি খুব একটা তো হয় বলে শুনিনি। তাছাড়া ওরা তো আমাদের দিকে আসছে না, ওরা তো সোজা চলে যাচ্ছে। যাচ্ছে ঠিকই, কিন্তু যেতে যেতে আমাদের দিকে বারবার তাকাচ্ছে। ব্যাপারটা আমার সুবিধার বলে মনে হচ্ছে না। আমাদের পথ ধরেই ওরা আসছে। বিকেল পর্যন্ত হেঁটে ওরা যেখানে এসে পৌঁছলো সেখানে আরেকটু সবুজের দেখা পাওয়া যায়। পাশাপাশি কয়েকটা ঝাঁকড়া খেজুর গাছ, তার নিচে ক্যাকটাস গাছ রয়েছে। এখানে খেজুর গাছের গোড়ায় গোড়ায় মাঝে মাঝে বেশ ছত্রাক জন্মায়। লোকেরা এই মাশরুম মাঝে মাঝে খেয়েও থাকে। সে কথা আলজারি ওদের বুঝিয়ে দিল। ওরা ঠিক করলো ওই খেজুর গাছের কাছে ওরা সেই দিনের রাতটা কাটাবে। আসলে অন্ধকার হয়ে আসবে একটু পরেই। অন্ধকারে হাঁটা মানেই বড় বিপদ। ওদের কাছে সব কিছুই আছে, কিন্তু মরুভূমি বড়ই ভয়ঙ্কর। একটু এদিক ওদিক হলেই সমস্যায় পড়বে। তাছাড়া দলছুট হয়ে গেলে তো বিপদের শেষ থাকবে না। তাই ওরা দেরি না করে খেজুর গাছের কাছে নিজেদের আস্তানা গেড়ে নিল। উটগুলোকে খেজুর গাছের সঙ্গে বেঁধে রাখলো। একটু দূরেই একটা ছোট্ট জলাশয়ের মতো কি একটা চোখে পড়ল। জলাশয় নয়, আসলে বালিতে খানিকটা জায়গা গর্ত রয়েছে। সেখানে কোনোভাবে শক্ত পাথরের জায়গা রয়েছে, তাতেই জল জমেছে, বৃষ্টির জল। কিন্তু সাহেব ওই জল ওদের খেতে বারণ করল। আসার সময় ওরা উটের গলায় করে চামড়ার ব্যাগে জল এনেছে। সেই জল ওরা খানিকটা খেলো, সঙ্গে শুকনো খাবারও ছিল। খাওয়া দাওয়া সেরে ওরা উটের গায়ে হেলান দিয়ে বিশ্রাম করতে লাগলো।
সাহেব কিন্তু বসলো না। সে এদিক ওদিকে ঘুরে ঘুরে কি যেন দেখতে লাগলো, কিন্তু চারপাশে আর কোথাও কিছুই নেই। যে দলটাকে তখন ওরা দেখতে গিয়েছিল দুপুরের দিকে, সেই দলেরও দেখা নেই। মানবের মনে হলো তার মাথায় যে চিন্তাটা এসেছিল সেটা বোধহয় অমূলক। আসলে এদিককার অচেনা লোকেদের দেখে এমনটা বারবার মনে হতেই পারে যে আগে কোথায় যেন দেখেছি। তাছাড়া অনেকের মাথায় পাগড়ি টাইপের একই রকমই পোশাক। ক্লান্ত হয়ে ওরা একটু ঘুমিয়ে পড়েছিল বোধহয়। আলজারির ডাকে ওদের ঘুমটা ভেঙে গেল। কোথায় গেলেন আপনারা? Where are you people? তাড়াতাড়ি আসুন, একটা জিনিস দেখাবো আপনাদের, তাড়াতাড়ি, কুইক কুইক। ওরা উঠে দেখতেই পেল আলজারির হাতে একটা দূরবীন আর একটা লাঠির মতো কিছু একটা। তার মাথায় কাপড় বেঁধে সে আগুন জ্বালিয়েছে। ওরা উটের পিঠ থেকে উঠে আলজারির কাছে গিয়ে দাঁড়ালো। আলজারি ওদের হাতে সেটা দিয়ে বলল, আমি লাইটটা নিভিয়ে দিচ্ছি। আকাশে চাঁদের আলো রয়েছে, সেই চাঁদের আলোয় ওই যে উত্তর পশ্চিমের দিকটা একবার তাকিয়ে দেখুন। মানব দূরবীনটা হাতে নিল, উত্তর পশ্চিম দিকে তাকালো। তাকাতেই মনে হলো এক জায়গায় যেন বেশ কয়েকটা আলো জ্বলছে, হলদে আলো, যেন মশালের আলো কিংবা কেউ আগুন জ্বালিয়েছে। একই জায়গায় গোল করে। দূরবীন ছাড়া এতটা দূর থেকে জিনিসটা দেখা যেত না। তাছাড়া আকাশে চাঁদের আলো রয়েছে বোধহয় অস্পষ্টভাবে হলেও ব্যাপারটা বোঝা যাচ্ছে। কিন্তু ওরা কারা, আর এত রাতে মরুভূমির মাঝে কেন অপেক্ষা করছে? কই, আমায় দে তো একবার। উৎসব মানবের কাছ থেকে হ্যারিকেনটা নিয়ে চোখে দেখছিল। ঠিক তখনই আলজারি চিৎকার করে বলল, ও গড, ওটা কি? আলজারি যে ভয় পেয়েছে সেটা তার গলা শুনে বোঝা যাচ্ছিল। তার গলা কাঁপছিল। উৎসব আর মানব সঙ্গে সঙ্গে আলজারির দিকে তাকাল। আলজারি একটা হাত তুলে তার দূরের দিকে নির্দেশ করেছে। ঠিক তখনই ওরা দেখতে পেল মরুভূমির বুকে একটা সাদা আলো। আলজারি কিন্তু তখনও বলে চলেছে, কাপা কাপা গলায় সে বলছে, জাপানিজ বিজ্ঞানীর লেখার শেষে আরও একটা কথা লেখা ছিল। এই মরুভূমিতে ক্যাকটাসের আশেপাশে সে কিছু সাদা লাইট দেখেছিল, কিন্তু অমন সাদা আলো মরুভূমির মধ্যে কোথাও থাকতে পারে না, সেটা থাকা সম্ভব নয়। তার মনে হয়েছিল সাদা আলো আসলে পৃথিবীর কোনো আলো নয়, সাদা আলো অন্য কোনো জগতের কিংবা অন্য কিছু। কি বলছেন আপনি? আপনি একজন বিজ্ঞানী হয়ে এমন একটা কথা বলছেন? চারপাশটা অন্ধকার। ওরা আগেই আলো নিভিয়ে দিয়েছিল। অন্ধকারের মধ্যেও যেন ওদের মনে হলো আলজারি ওদের মুখের দিকেই তাকালো। উৎসব আর মানবের দিকে তাকিয়ে সে বলল, আমি জানি ইউ পিপল ওয়ন্ট বিলিভ মি। আমি অনেক কিছু নিয়ে গবেষণা করেছি। বোটানি স্টুডেন্ট হলেও আমি এমন অনেক বিষয় নিয়ে পরীক্ষা করেছি যেগুলো আমার বিষয় নয়। তার মধ্যে এমন কিছু আছে যেগুলো আপনারা কখনোই বিশ্বাস করতে চাইবেন না। ওই আলো সাধারণ কোনো আলো হতে পারে না। মরুভূমির বুকে এমন একটা আলো জ্বলার ব্যাখ্যা আপনি দিতে পারবেন আমায়? মানব, মনে আছে আমি তোকে একটা কথা বলেছিলাম? এই মরুভূমির বুকে যারা পথ হারিয়ে মারা যায়। উৎসব, এখন তুই এসব কথা শুরু করিস না। যারা মারা গেছে তারা মারা গেছে। এই দুনিয়াতে একবার মানুষ মরলে আর তাদের ফিরে আসার কোনো শখ থাকে না, বিশ্বাস কর। আর ওই সাদা আলো নেই, আলোটা দেখ ওখানে নেই। সঙ্গে সঙ্গে দূরবীনে আবার চোখ রাখলো মানব। সত্যি সত্যি আলোটা সেখানে নেই, কিন্তু আলোটা যেখানে ছিল সেখান থেকে হঠাৎ করে কোথাও চলে যাওয়া সম্ভব নয়। তার মানে আলোটা কেউ নিভিয়ে দিয়েছে, না হলে দ্বিতীয় সম্ভাবনাটা মানব আর মনে করতে চাইল না। আলজারি নিজের মনে মনেই বলল, যদি কেউ ওই আলোটা দেখতে পায় তার মানে তারা ওই ক্যাকটাসের সন্ধান পাবে। জাপানিজ সেই বিজ্ঞানী ওই কথাই লিখেছিল, এবং তার মনে হয়েছিল যে ওই ক্যাকটাস নিজে থেকে খুঁজে পাওয়া সম্ভব নয়। ওই আলো আর তার সঙ্গে সঙ্গে কেউ একজন। আলজারি আর কিছু বলতে পারল না। সঙ্গে সঙ্গে তার কি একটা মনে হতেই তাড়াতাড়ি ছুটে গেল উটের পাশে রাখা পিঠের ব্যাগটার দিকে। তারপর আধো অন্ধকারেই ব্যাগের ভেতরে হাত ঢুকিয়ে ছোট্ট একটা টর্চ বার করলো। সেই টর্চটা জ্বালিয়ে ব্যাগের ভেতর থেকে কি একটা বার করে অদ্ভুত ভাষায় কিছু লেখা রয়েছে তাতে। সেটা পড়ে ওরা জেনেছিল ওটা আসলে জাপানি ভাষা। সে জাপানি বিজ্ঞানী মৃত্যুর আগে তার মস্তিষ্ক বিকৃতি নিয়ে কিছু কথা জানিয়ে গিয়েছিল তার কাছের কয়েকজনকে। তাদের মধ্য থেকেই এই কিছু শব্দ তিনি জোগাড় করে এনেছেন। তার উপর ভিত্তি করেই তার এই রাজস্থান ভ্রমণ। এই তো এখানে স্পষ্ট করে লেখা আছে। আর আশা নেই, আমি বোধহয় আর ক্যাকটাস খুঁজে পাবো না। ঠিক সেদিন রাতেই আমি দেখতে পেলাম সেই সাদা আলোটা, আর একটা লোক, একটা অদ্ভুত লোক। আর আমি কিছু দেখতে পেলাম না। সাদা আলোটা হাতে নিয়ে
লোকটা দাঁড়িয়ে আছে, অথচ তাকে দেখা যাচ্ছে না। প্রবল চেষ্টা করেও আমি তাকে দেখতে পাচ্ছি না। তারপরে এই আলোটা চলতে শুরু করলো, আমিও আলোটার পিছু পিছু চলতে শুরু করলাম। তারপর কখন যে আলোটা আমার চোখের সামনে থেকে মিলিয়ে গেছে জানি না। আর তারপর দিন সকালেই আমি পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত বস্তু। কথাগুলো শুনতে শুনতে মানব আর উৎসব কেমন যেন উত্তেজিত হয়ে পড়েছিল। মানব প্রায় জোরের সঙ্গেই বলল, সাহেব, আপনি নিজে বলেছেন যে এই কথাগুলো একজন মানুষের মস্তিষ্ক বিকৃত থাকা অবস্থায় বলা। তাহলে তার কথা আপনি বিশ্বাস করছেন কি করে? আপনি বুঝতে পারছেন না, আসলে এই কথাগুলো যে সময়, সে সময় তার মস্তিষ্ক বিকৃত হয়নি। সে সময় তিনি ভালো ছিলেন। মৃত্যুর কয়েকদিন আগে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলেন। আমাকে ডাক্তারই সেই কথা বলেছে। আর সেই সময় এই সমস্ত কথা তার নোটবন্দি করা হয়। কিন্তু সেই বিজ্ঞানীর কথা যদি সত্যি হয়, তাহলে আমরা যখন ওই ক্যাকটাসের খোঁজে এসেছি আর আমরা সেই আলো দেখতে পেয়েছি, অর্থাৎ আমরা সেই ক্যাকটাস খুঁজে পাবো। টর্চের আলোটা আলজারি দূরের দিকে ফেলল। তারপর ধরা গলায় বলল, আমার মনে হয় আমি পাবো। পরদিন সকালে ওরা আবার যাত্রা শুরু করলো। ম্যাপ অনুযায়ী সাহেব জানালো ওদের পৌঁছতে সেদিন সন্ধে হয়ে যাবে। তবে ওরা ঠিক দিকেই আছে। সাহেব নিজে বিভিন্ন অনুসন্ধান করে লাভডাঙ্গের কাছাকাছি কয়েকটা জায়গায় থাকতে পারার অনুমান করেছে। সেই জায়গাগুলি উনি আগেই খুঁজে দেখবেন, তারপর অন্য কথা। দুপুরের দিকে ওরা বালির ঝড়ে পড়ল। মাথার ওপর সূর্য, উটগুলো একটানা চলতে চলতে কেমন যেন মাঝে মাঝে জেমিয়ে পড়ছিল। আসলে জল খাওয়ানো হয়নি, সে কথা ভেবে ওরা একটা জায়গায় বিশ্রাম নিয়ে উঠকে জল খাওয়ালো। তার ফাঁকে নিজেরাও জল আর খানিকটা শুকনো খাবার খেয়ে উঠে হাঁটার জন্য উঠতে যাবে, এমন সময় বুঝতে পারলো আকাশ অনেকক্ষণ আগেই কালো করে এসেছে। এবারে ঠান্ডা হাওয়া শুরু হলো। আলজারি অভিজ্ঞ লোক, সে আগে অনেক মরুভূমিতেই ক্যাকটাসের উদ্দেশ্যে ঘুরেছে। সে বলল, অবস্থা ভালো নয়, মনে হচ্ছে ঝড় আসবে মরুভূমিতে। বালির ঝড়ের হাতে একবার পড়লে বিপদ হতে পারে। আমাদেরকে এখানেই থাকতে হবে। কিন্তু আকাশের অবস্থা যা হয়েছে তাতে ছোটোখাটো ঝড় হবে বলে মনে হচ্ছে না। এইখানে আমরা ঠিকভাবে থাকতে পারবো তো? আলজারি আর কিছু বলল না। উটটাকে পাশাপাশি এমনভাবে গোল করে বসানো হলো যাতে মাঝখানে ওরা তিনজন আশ্রয় নিতে পারে। ব্যাগগুলো উটের গলার সঙ্গে শক্ত করে বাঁধা হলো। মাঝখানে বসে ওরা তিনজন তিনটে উটের গলা শক্ত করে জড়িয়ে ধরল। দেখতে দেখতে আকাশ আরও কালো হয়ে এলো। বাতাসের বেগ ক্রমশ বাড়তে লাগলো। একসময় মনে হলো বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হলো না। তার বদলে শো শো করে হাওয়া বইতে শুরু করলো। সে হাওয়ার তেজ যে এত, পরে ওরা বুঝতে পারছিল ব্যাগগুলো যদি বাঁধা না থাকতো তাহলে ব্যাগগুলো এতক্ষণ উড়ে না গেলেও ছিটকিয়ে বেশ খানিকটা দূরে চলে যেত। তারা দুটো হাঁটু মুড়ে তার মধ্যে মাথা গুজে রইল, যাতে ঝড় বালি এসে ওদের চোখে মুখে না ঢুকতে পারে। প্রায় মিনিট 20 সেই ঝড়ের দাপট চলল। তারপর একসময় দেখতে দেখতে চারপাশটা আবার পরিষ্কার হয়ে গেল। ঝড় হতে পারে সে কথা ওদের মাথায় ছিল না। যেমন আকাশ কালো হয়ে এসেছিল, তেমনই একটু পরেই পরিষ্কার হয়ে গেল। জমা হওয়া মেঘ পূবের দিকে চলে গেল। সেদিন বিকেলের দিকেই ওরা দেখতে পেল আবার সেই দলটাকে, যে দলটা ওদের ছাড়িয়ে রওনা হয়েছিল লাভডাঙ্গের দিকে। দলটা যেন অপেক্ষা করছিল কোনো কিছুর জন্য। এবার ওই দলের পেছনে রইল ওরা, যেন দলটা আগে আগে চলেছে। ওরা দলটাকে পেছন থেকে ফলো করছে। সেদিন বিকেলের দিকে ওরা একটা জায়গায় এসে পৌঁছল। আলজারি ম্যাপপত্র দেখে সেখানেই দরকারি নির্দেশ দিল। সেদিন ক্রমে সন্ধ্যা হলো, আর সন্ধ্যের পরেই আলজারিকে বেশ উত্তেজিত দেখালো। সে বারবার বলতে লাগলো, আমার মনে হয় আমরা ঠিক সেই জায়গাতেই আছি যেখানে ওই জাপানিজ বিজ্ঞানী এসেছিল। এখানে এসে কোথাও একটা আশ্রয় নিয়েছিল। এখানে এসে সে দেখতে পেয়েছিল সাদা রঙের আলো। আচ্ছা, সেদিন ওই সাদা রঙের আলোটা আমরা ঠিক কোন দিক থেকে দেখতে পেয়েছিলাম? যতদূর মনে হয় এই দক্ষিণ পশ্চিম দিক থেকেই। আমরা তো এদিকেই এসেছি, অর্থাৎ এখন সেটা দক্ষিণ দিকে হয়েছে। কিন্তু সাহেব, আপনি ওই আলোটাকে এত ভরসা করছেন কি করে? ওটা তো যে কেউ হতে পারে, তাই না? তাছাড়া আমাদের কাছে যেমন ইলেকট্রিক টর্চ রয়েছে, তেমন ওদের কাছেও ইলেকট্রিক টর্চ থাকতে পারে। হতে পারে আমাদের মতো কেউ আলো জ্বালিয়ে কিছু একটা দেখছিল, আর তাতেই আমাদের এরকম মনে হয়েছে। আপনাদের যুক্তিটা মন্দ নয়, কিন্তু ওটা টর্চের লাইট নয়। টর্চের আলো ওরম হয় না, সেটা আরো বেশি ব্রাইট হয়, অনেক উজ্জ্বল হয়। ওটা অনেকটা সাদা আগুনের আলোর মতো। আগুন যেমন এক জায়গায় জ্বলে, তার আলো খুব একটা বেশি উজ্জ্বল হয় না, নরম হয়। এই আলোটাও তেমন। আজ রাতে আমরা এখানেই থাকবো, আর
আজ রাতেই আমরা সেই ক্যাকটাস খুঁজবো। একটু পরেই অন্ধকার হয়ে আসবে। দেখ উৎসব, সেই দলটা কিন্তু আমাদের থেকে খানিকটা দূরেই আস্তানা কেড়েছে। আমার কেন জানি না এবার সত্যিই মনে হচ্ছে ওরা আমাদের উপর নজর রাখছে। ব্যাপারটা সত্যিই, কিন্তু এখন আর হেসে উড়িয়ে দেওয়া যাচ্ছে না রে। ওরা আমাদের সঙ্গে ঘেঁষে ঘেঁষেই কেন রয়েছে? আমাদের কাছে তো তেমন কিছু নেই। উৎসব আরও কিছু একটা বলতো, তার আগেই হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল তাই বলল, আরে আমাদের কাছে তো ওই ম্যাপ রয়েছে। তাছাড়া সাহেব আমাদের সঙ্গে আছে। সেদিন যখন ওই মহলের উপর উঠেছিলাম আমরা, কেমন যেন মনে হয়েছিল জানিস, এই সাহেবের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটা লোক তার দিকে তাকিয়ে দেখছিল। আমি তখন ভেবেছিলাম যে আমার মনের ভুল সেটা, কিন্তু এখন তো ব্যাপারগুলো মনের ভুল ভেবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এসব ব্যাপার মাঝে মাঝে লুকিয়ে রাখতে হয়, কিন্তু স্থানীয় লোকদের থেকে আমি সবটা লুকিয়ে রাখি। ওদের আমি বলেছিলাম আমি এখানে একটা বিশেষ কাজে এসেছি। আমি একজন বিজ্ঞানী এবং আমার রিসার্চের কাজের জন্য আমি কিছু একটা খুঁজছি। বুঝতে পেরেছি। তার মানে ওই দলের মধ্যে এমন নিশ্চয়ই কেউ আছে যে এই সাহেবের পিছু পিছু এখানে এসেছে। সাহেব কি খুঁজছে সেটা সে বুঝতে না পারলেও সাহেব বোধহয় দামি কিছুই খুঁজছে। না, ব্যাপারটা দেখতে হচ্ছে। সন্ধ্যের দিকে ওরা আগের মতোই উঠ রেখে আস্তানা তৈরি করলো। ইলেকট্রিক টর্চ বেশিক্ষণ জ্বালানো হলো না, কারণ টর্চ জ্বেলে ম্যাপ দেখতে গেলে যদি টর্চের ব্যাটারি শেষ হয়ে যায়। ওরা তাড়াতাড়ি সন্ধ্যেবেলায় শুকনো খাবার খেয়ে নিল। খাবারও বেশি নেই, জলও বেশি নেই। দুদিন যাওয়া আর দুদিন আসা, মোট 4 দিনের খাবার নিয়েছিল। বেশি খাবার নিয়ে পথ চলাটাও তো কষ্টকর। জলও তেমনভাবেই নেওয়া হয়েছিল। এখন আজ রাত হলে প্রায় 2 দিন হয়ে যাবে। অর্থাৎ ফেরার জন্য 2 দিন লাভডাঙ্গে গিয়ে যদি কোনো বসতি না পায়, তাহলে তো জল খাবার জোগাড় করতে পারবে না। অর্থাৎ 2 দিনের মধ্যেই ওদের ফিরে যেতে হবে। বিশেষ করে খাবার না খেয়ে একটা দিন কাটাতে পারলেও জল না খেয়ে তো আর কাটাতে পারবে না। জলটাই হলো আসল। অনেক রাতের দিকে একটা অদ্ভুত শব্দ শুনে ঘুমটা ভেঙে যায় মানবের। ঘুম ভাঙতে এসে বুঝতে পারে কে যেন তার বাহা তার পা দড়ি দিয়ে বেঁধে ফেলেছে। চিৎকার করতে যেতেই বুঝতে পারে তার মুখটাও বাঁধা রয়েছে। মুখ থেকে গোঙানির শব্দ বেরিয়ে আসছে। ঠিক এমনই একটা শব্দ তার পাশে কোথা থেকে যেন ভেসে আসছে। অন্ধকারে ভালোভাবে কিছুই বোঝা যায় না, তবে আশেপাশের কয়েকজনকে দেখা গেল, তাদের হাতে মশালের আলো। উঠে বসতে যাবে এমন সময় একজনের মুখের কাছে মশালের আলোটা এনে ভাঙা ভাঙা হিন্দিতে বলল, सच बोल, তোরা जो খুঁজতে এসেছিস ও কিধার আছে? যদি না বলিস তাহলে তোর দুটোকে কেটে বালিতে পুঁতে রাখবো। कोई भी नहीं जान पाएगा। আরে ওদের জিজ্ঞাসা করে লাভ নেই, ওরা তেমন কিছু জানে বলে মনে হয় না। আসলে ওই বিদেশি লোকটা সবকিছু জানে। কিন্তু ওটাকে তো দেখতে পাচ্ছি না। जब तक না ও ফিরে আসছে তব তক এখানেই আমাদেরকে থাকতে হবে। লাইট বন্ধ কর দে, যাতে ও কিছু বুঝতে না পারে। কিন্তু এই সন্ধ্যেরে মে ও গেল কোথায়? মানবার উৎস বুঝতে পারলো যারা এসেছে তারা সংখ্যায় মাত্র 3 জন। তাহলে ওরা ঠিকই সন্দেহ করেছিল যে ওই দলটা ওদের উপর নজর রাখছিল। 2টো উট আছে, একটা উট নেই। তার মানে সাহেব কি ওদের ছেড়ে চলে গেল? ওদের সাহেবের উপর রাগ হলো। মানবার উৎসব অসহায় বোধ করলো। তারা চাইলেও সাহেবকে সাবধান করতে পারবে না। সাহেব আরেকটু এগিয়ে এলেই একটা ছায়ামূর্তি আস্তে আস্তে ওদের দিকে এগিয়ে এলো। কিন্তু ওটা কি? ছায়ামূর্তির পেছনে বেশ কয়েক হাত দূরে একটা সাদা আলো। এবার কিন্তু আলোটাকে টর্চের আলো বলে মনে হলো না, যেন মনে হলো সত্যি একটা আগুনের তলা, একটা সাদা রঙের আগুনের তলা। সেই ছায়ামূর্তিটা থেকে বেশ কয়েক হাত পেছনের দিকে এগিয়ে আসছে। সাহেবের গলা শোনা গেল, কোথায় গেলেন? ঘুমিয়ে পড়লেন নাকি? উঠুন তাড়াতাড়ি, কুইক! আর ওই অন্ধকারের মধ্যেই আমি আমার ক্যাকটাস খুঁজে পেয়েছি। আর তার সঙ্গে 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 মশাল দুটো জ্বলে উঠল। 2 জন লোক সামনের দিকে ঝাঁপিয়ে পড়তে গেল সাহেবের গায়ের উপর। সাহেব তড়িৎ গতিতে একপাশে লাফিয়ে পড়ল। তার হাত থেকে উটের দড়িটা গেল ছিটকে। উটটা ভয়ে একপাশে দৌড়ে গেল, কিন্তু সাহেব মাটিতে পড়ে গিয়েছিল। ওরা 2 জন এগিয়ে এসে সাহেবের কলার ধরে টেনে তুলল। একজন বলল, সচ বল, কি পেয়েছিস? আমাদের এখান থেকে তোরা চুরি করে নিয়ে যাবি আর আমরা তোকে ছেড়ে দেব? তোমরা জানো আমি কি পেয়েছি? গুপ্তধন ছাড়া আর কি হবে? এখানে গুপ্তধন ছাড়া তোরা আর কিছু নিতে আসবি না, তা আমরা ভালোভাবেই জানি। এখনই রে। সাহেবের মুখে একটা হাসি ফুটে উঠল। সাহেব নিজের কাঁধে ঝোলানো ব্যাগটা থেকে একটা প্লাস্টিকের মধ্যে মোড়া একটা ক্যাকটাসের সম্পূর্ণ গাছ তুলে আনলো। ওটা ওদের দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে এইটার জন্যই আমি এখানে এসেছিলাম, নাও তোমার গুপ্তধন। লোকটা সঙ্গে সঙ্গে একটা ছুরি বার করলো কোথা থেকে। ছুরিটা সাহেবের গলার কাছে চেপে ধরে বলল,
আমাদের সঙ্গে চালাকি? এই, ওর ব্যাগটা খুলে দেখতো। আলজারি কিন্তু বাধা দিল না। ব্যাগ খুলে তন্ন তন্ন করে খুঁজলো। কাগজপত্র, খাতা, পেন, কম্পাস, ম্যাপ, আরও অনেক কিছুই রয়েছে। বেশ কিছু টাকা পয়সাও রয়েছে, আর দুই একটা কাপড় জামাও রয়েছে, কিন্তু আর কিছুই নেই। একসময় একজন হতাশ হয়ে বলল, बैग में तो कुछ भी नहीं আছে। ঠিক তখনই অন্ধকারের মধ্যে পেছনের থেকে আরেকটা গলা ভেসে এলো। ব্যাগে কিছু নেই সেটা জানি, কিন্তু তোরা যে এখান থেকে আর পালাতে পারবি না। অনেক দিন ধরে তোদের খুঁজে বেড়াচ্ছিলাম। এখানে আসা ট্যুরিস্টদের ফাঁকা জায়গা পেলেই তোরা বিরক্ত করিস, তাছাড়া সুযোগ পেলেই তাদের জিনিসপত্র চুরি করিস। আজ তোদের ধরতে পেরেছি। ভাগ্যিস সাহেব আমাদের কাছে এসে সন্দেহের কথাটা বলেছিলেন। ওদের মধ্যে একজন ছুরি হাতে সাহেবের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করল। ঠিক তখনই একটা গুলি চলল। কাটা কলা গাছের মতো ধপ করে সে পড়ে গেল মাটিতে। তার হাতে গুলি লেগেছে। ভয়ে ভয়ে সবাই অস্ত্র ফেলে দিল। মুহূর্তের মধ্যে 6 জন ওদের বেঁধে ফেলল। উৎসব আর মানবকে খুলে দিল। পুলিশ অফিস যাওয়ার আগে ওদের বলল, আসলে আপনারা ট্যুরিস্ট, আর কয়েক মাস ধরে এখানে ট্যুরিস্টদের উপরই হামলা হচ্ছিল, তাই আপনাদের উপর আমরা নজর রেখেছিলাম। যোধপুর, জয়সলমীর এবং মরুভূমিতে ঢোকার পরও আমরা আপনাদের পিছু নিয়েছিলাম, কারণ আমরা জানতাম কিছু একটা হবে। আপনারা আমাদের সন্দেহ করেছিলেন, কিন্তু ওদের আপনারা দেখতে পাননি। ওরা চলেছিল আরো পিছনে। আপনাদের যে সন্দেহ করিনি সে কথা বলবো না। আসলে ওই হোটেলে থাকার সময় আমার একটু সন্দেহ হয়েছিল। শুধু এটা নয়, আসলে এই এলাকায় লাবডাঙের পাশ দিয়ে পাকিস্তানের দিক থেকে বেশ কিছু জিনিস চোরাচালান হয়। কিন্তু আপনারা এখানে কি করতে এসেছেন বলুন তো? আমি এখানে এসেছিলাম একটা অদ্ভুত ধরনের ক্যাকটাসের খোঁজে। যে ক্যাকটাসের মধ্যে থাকা একটা রেয়ার রস মানুষের শরীরের যৌবন ধরে রাখতে সাহায্য করে। রস একটা নির্দিষ্ট পরিমাণে মানুষের শরীরে গেলে অন্তত 10 বছর পর্যন্ত তার শরীরের যৌবন একই রকম থেকে যায়। তারপরে তার শরীরের বয়সের সঙ্গে সঙ্গে আবার বৃদ্ধ হতে শুরু করে। আচ্ছা আচ্ছা, এখানকার লোকেরা বলে জীবন কাটা, মানে স্থানীয় ভাষায় অন্য কিছু। তবে আসল মানেটা এমনই হয়। কিন্তু সত্যি বলতে ওই ক্যাকটাস খুঁজে পাওয়া কিন্তু সহজ ব্যাপার নয়। আপনার কাছে যে ক্যাকটাস ছিল সেটাই। সঙ্গে সঙ্গে ক্যাকটাস খোঁজার জন্য হুল্লোড় পড়ে গেল। ওই লোকটা প্যাকেটটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলেছিল। একসময় কিন্তু পাওয়া গেল সেটা। লালচে ধরনের একটা ক্যাকটাসের গাছ। সাহেব কাজটা খারাপ করেনি, একদম শিকড় থেকে তুলে আনার চেষ্টা করেছে। কিন্তু ক্যাকটাসের শিকড় তো অনেক গভীর পর্যন্ত যায়, অতটা তুলে আনা সম্ভব নয়। তাই যতটা পেরেছে ততটাই তুলে আনার চেষ্টা করেছে। যদিও জিনিসটা কিভাবে কাজে লাগে তা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তবুও এটা আপনাকে নিয়ে যেতে গেলে অন্তত পুলিশের একটা পারমিশন নিতে হবে। না হলে তো বুঝতেই পারছেন, আপনি বাইরে থেকে এসেছেন, এই জিনিসটা আপনাকে করতেই হবে। তাছাড়া আপনার কাগজপত্র আমরা দেখব, আশা করি তাতে আপনার কোনো অসুবিধা হবে না। আর আপনারা আজই ফিরবেন তো? আমরা তো এই কারণেই এসেছিলাম এখানে, ওই ক্যাকটাসের খোঁজে। তাই সেটা যখন হয়েছে তখন আর এখানে থাকার তো কোনো কারণ আমি দেখতে পাই না। কিন্তু সাহেব, আপনি ওটা পেলেন কোথায়, আর পেলেনই বা কি করে? পুলিশের লোকেরা উটগুলো তৈরি করেছিল। আজ রাতে তো আর এখান থেকে ফেরা যাবে না। ওদের দুজনকে ভালো করে বেঁধে তাদের মুখগুলো আটকে উটের গায়ের সঙ্গে ফেলে রাখা হয়েছিল। আজকে রাতটা এখানে কাটিয়ে ওরা যাবে কাল সকালে, আবার রওনা দেবে জয়সলমীরের উদ্দেশ্যে। আগুন জ্বালানো হলো। পুলিশের লোকগুলোর কাছে বেশ কিছু শুকনো খাবার ছিল, সেই খাবারই ওদের দেওয়া হলো। আগুন জ্বলছে। আগুনের চারপাশে পুলিশ অফিসার গণপতি যাদব সাহেব, আলজারি, জোসেফ, উৎসব আর মানব গোল করে বসলো। সামনে ক্যাকটাসটা রাখা। সাধারণ ক্যাকটাসের সঙ্গে এর পার্থক্য শুধু কাটায় নয়, তার গায়ে লম্বা লম্বা লাল রঙের শিরায়। সাহেব সেই ক্যাকটাসের দিকে আঙুল দেখিয়ে বলল, এই যে ক্যাকটাসের গায়ে লাল রঙের শিরাগুলো দেখতে পাচ্ছেন, এই শিরাগুলোই হলো আসল। এই শিরার মধ্যেই সেই রস ওরা সঞ্চয় করে। ঠিক কোথা থেকে সেই রস সঞ্চয় করে তা বোঝা না গেলেও ওই রসের মধ্যে এমন কিছু রেয়ার উপাদান রয়েছে যার জন্য কাজটা সম্ভব হয়। কিন্তু এমন একটা কাজ কি করে হয়? মানে মানুষের যৌবন 10 বছর ধরে রাখা, সেটা তো মুখের কথা নয়। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নিশ্চয়ই আছে। আছে আছে আসলে ওই রস এমন কিছু উপাদান দিয়ে তৈরি যেগুলো আমাদের শরীরের মধ্যে গেলে শরীরের বিভিন্ন সেলস এবং শরীরের এমন কোনো উপাদান যেগুলো শরীরের গ্রোথকে নিয়ন্ত্রণ করে, সেই অংশকে আস্তে আস্তে স্লো করে দেয়।
মানে 1 বছর কেটে গেলে হয়তো শরীরের সেই সেলস এবং বিভিন্ন অঙ্গ সেভাবে চেঞ্জ হয় না। এক্ষেত্রে একটা সমস্যা থাকে। রস যদি কোনো বাচ্চার শরীরে ঢোকে, 10 বছর পর্যন্ত তার উচ্চতা পরিবর্তন এবং তার শরীরের কোনো পরিবর্তনই হবে না। এমনকি যার শরীরে এটা দেওয়া হবে তার শরীর ঠিক তখনের মতোই থাকবে 10 বছর পর্যন্ত। তার মানে এই রস যদি শরীরে যায় তাহলে মানুষ আর মারা যাবে না? যৌবন যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে মানুষ মরবে কি করে? রাইট, এখানেই হলো আসল কোয়েশ্চেন। শরীরের গ্রোথ ওরা আটকাতে পারবে, কিন্তু তার মানে শরীরের কোনো রোগ কিংবা কোনো আঘাত এসব হবে না। এসব কিন্তু হবে, শরীরে রোগ হবে, আঘাত হবে, কিন্তু সেই রোগের ফলে শরীরের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে সেই অংশকে আর পুনরায় ফিরিয়ে আনা যাবে না। আসলে এই রসের প্রভাবে শরীরের স্বাভাবিক পরিবর্তন ক্ষমতা তখন কিন্তু কমে যাবে। তখন ওই রস নিজের মতো করে সব কিছুকে এক জায়গায় স্ট্যাটিক করে দেবে, আটকে দেবে। এবং সেই সময় যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ কিংবা মনে করুন কোনো দুর্ঘটনায় কারো একটা হাত ভেঙে গেল, তাহলে তার হাতের চিড় কিন্তু আর নিজে থেকে জুড়বে না, তার জন্য অপেক্ষা করতে হবে 10 years। তাহলে তো এটা ওষুধের চেয়ে বিষ, এটা বলাই ভালো। এই একটা কারণেই ওই জাপানিজ বিজ্ঞানী এবং তাদের গভর্নমেন্ট এই ক্যাকটাসের কথা সেইভাবে বাইরে কোথাও জানায়নি, কারণ মানুষের ভিতরের আসল রহস্যটা বুঝতেই পারবে না। ভাববে এটা খেলেই হয়তো তারা চিরকাল যৌবন লাভ করবে, তাহলে হিতে বিপরীত হবে। আর এই ক্যাকটাস যদি শোধন করে না খাওয়া হয় কিংবা এর কোনো একটা অংশ শরীরের ভিতর প্রবেশ করে, তাহলেও কিন্তু খুব বিপদ হবে। আজ আমাদের যে অভিযানটা হলো এটা কিন্তু আমাদের মনে থাকবে। এমন একটা জিনিস আমরা খুঁজে পেলাম, এটা যেমন ভালো তেমনই কিন্তু খারাপ। সাহেব, ওটা আপনি নিয়ে যান, বুঝলেন? আর অফিসার, আপনাকে চিন্তা করতে হবে না, আমরা আপনাকে সব রকমের সহযোগিতা করব। আপনি আমাদের এত বড় বিপদ থেকে বাঁচালেন, এমন অবস্থায় পড়েছিলাম মনে হয়েছিল এটাই বুঝি শেষ। আপনি আমাদের সত্যিই বাঁচিয়েছেন। ঠিকই বলেছিস, তবে সাহেব আপনার সঙ্গে না এলে বোধহয় এমন একটা অভিজ্ঞতা হতো না। আর একটা কথা, যখন আপনি হাঁটছিলেন তখন আপনার পিছনে আমি সাদা আলো দেখতে পেয়েছিলাম, সেটার রহস্যটা? সাহেবের মুখ এবার কেমন যেন হয়ে গেল। আগুনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে সাহেব বলল, সেই কথা আমি বলতে পারবো না। আসলে সেটা যে সত্যি কি, আই রিয়েলি ডোন্ট নো। বাট আমি যেখান থেকে ক্যাকটাসটা তুলে এনেছিলাম সেখানে আর একটা ব্যাপার আমি লক্ষ্য করেছিলাম। একটা মানুষের কঙ্কাল, গুঁড়ো হয়ে যাওয়া কঙ্কাল, মানে মেনি ইয়ার্স আগে সে মরেছে, কিন্তু তার কঙ্কালটা ওখানে ভেঙে চুরে পড়ে আছে। নিশ্চয়ই শিয়াল কিংবা অন্য কিছু তার শরীরটা খেয়েছে। আলজারির মুখে ভয় ফুটে উঠল। সে যেন নিজের মনেই বলল, ওই আলো ভালো নয়। ওই আলো যারই হোক না কেন, আমারও মনে হয় ওই আলো ইটস নট গুড। ওই আলো মানুষকে ওই ক্যাকটাসের দিকে টেনে নিয়ে যায়, কিন্তু তার বদলে তাকে সেখানে রেখে দিতে চায়। আমি যদি লোভে পড়ে ক্যাকটাসে কামড় বসাতাম কিংবা চিরযৌবন লাভ করব বলে ওই ক্যাকটাসের সঙ্গে সঙ্গে খেয়ে নিতাম, তাহলে ওখানেই আমার মৃত্যু হতো। তাহলে ওটা দিয়ে আমার কোনো কাজই হতো না। বুঝতে পেরেছি, আসলে ওই সাদা আলো কাউকে ক্যাকটাসের দিকে নিয়ে যায় না, সে নিয়ে যায় মৃত্যুর দিকে। তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। মরুভূমির বুকে যারা হারিয়ে যায় তাদের কোনো না কোনো একটা শক্তি এখানেই থেকে যায়, আর সেই শক্তি এইভাবে ঘুরে বেড়ায়। কিন্তু যদি সেটাই হয় তাহলে সাহেবের কোনো ক্ষতি হলো না কেন? সাহেব সব কিছুই আগে থেকে জানতো। সাহেব চিরযৌবন লাভের আশায় ওই ক্যাকটাস আনতে যায়নি, সে এনেছিল নিজের কাজের জন্য। সে কখনোই ওই ক্যাকটাসটা নিজে খেত না, আর সেই কারণেই তার কোনো ক্ষতি হয়নি, সে চলে আসতে পেরেছে। আচ্ছা মানব, তোর মনে আছে ওই আলোটাকে আমরা সাহেবের পেছনে দেখেছিলাম, কিন্তু তারপরেই যখন ওই লোক দুটো আলো জ্বাললো তারপর আর তাকে দেখা গেল না। সাদা আলোর রহস্যটা রহস্যই থেকে যাবে, বুঝলি, রহস্যই থেকে যাবে। পরদিন সকালেই ওরা সকলে জয়সালমীরের দিকে ফিরে এলো। সেখান থেকে ওই অপরাধী দুজনের ব্যবস্থা করে সাহেবকে যা যা ফর্মালিটি পূরণ করতে হলো সে সমস্ত করে দিয়ে ওরা রওনা হলো যোধপুরের উদ্দেশ্যে। যোধপুরে হোটেলে একটা দিন বিশ্রাম করে পরদিন ওরা জয়পুরে চলে এলো। তারপর সেখান থেকে ট্রেন। সাহেব কিন্তু ট্রেন ধরলো না, সাহেব জয়পুর থেকে ফ্লাইট ধরে নেবে।
তাই সাহেব ওদের ট্রেন পর্যন্ত রওনা করিয়ে দেওয়ার জন্য এলো। উৎসব ট্রেনের কামরায় বসে বলল, সাহেব, তাহলে আপনার সঙ্গে যোগাযোগটা কিন্তু থাকবে। এরপরে যদি কোথাও আপনি যান এমন কোনো অদ্ভুত কোনো গাছ কিংবা অন্য কিছুর খোঁজে, তাহলে আমাদের একবার জানাবেন, কেমন? আমরাও মাঝে মাঝে এদিক ওদিক বেরিয়ে পড়ি, বুঝতেই পারছেন। তাহলে একসাথে ট্রুলি আপনারা না থাকলে আমি একা একা ওই মরুভূমির মধ্যে কি করতাম কিছুই জানি না। অবশ্যই আপনাদের আমি জানাবো। আশা করছি এই কাজটা শেষ হয়ে গেলে এবছরের মধ্যে আমার একবার অ্যামাজনে যেতে হবে। সেখানে একটা অদ্ভুত গাছের খোঁজ আমরা করতে চলেছি। আশা করছি 6 মাস না হলেও বছর খানেকের মধ্যেই আমাদের সেই প্রজেক্টের কাজ শুরু হয়ে যাবে। গাছ? কি গাছ? ইন্ডিয়াতেও পাওয়া যায় সেই গাছ, কি যেন নাম, সাম ঘটপত্রী ও সামথিং, যারা কীট পতঙ্গ কিংবা ছোট ছোট প্রাণী খায়, তেমনই এক মাংসাশী গাছ অ্যামাজনে আছে। তবে সেই গাছ অনেক বেশি ডেঞ্জারাস, অনেক লিথল। তার ব্যাপারে আমি এখনও খুব একটা বেশি কিছু তথ্য জোগাড় করতে পারিনি, তবে কোনো তথ্য পেলে, এরকম বেরোনোর হলে অবশ্যই তোমাকে জানাবো। সাহেব হাত নাড়াতে লাগলো। ওদের ট্রেনটা জয়পুর ছেড়ে রওনা হলো কলকাতার উদ্দেশ্যে। 24 ঘন্টা পরেই ওরা গিয়ে পৌঁছবে কলকাতায়। তবে মনে মনে ওরা অনেক দূর অভিজ্ঞতার স্মৃতি সঞ্চয় করে পাড়ি দিয়েছিল কলকাতার উদ্দেশ্যে। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে মানব ও উৎসব সিরিজের গল্প অমৃতের সন্ধানে। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী, বিশেষ সহযোগিতায় পার্থ মুখার্জি, শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।